শতাংশ যারা গত ৩টি নির্বাচনে ভোট দিতে পারেনি তাদের মনোভাব কি আমরা জানি? আপনি বলছেন আরকি এই ৪০% জন্য কোনো রাজনৈতিক দল কিছু করেন নাই, অতএব এত সরলীকরণের সুযোগ নাই। শেষে আপনি বলছেন সর্বোপরি নতুন ভোটাররা মিরাকল যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে। বিএনপি, এনসিপি সবাইকে তা বিবেচনায় রাখতে হবে। এই পোস্টটি পড়ার পরই আমি দেখলাম যে অ্যাকশন এইড এবং সানেম একটা জরিপ করেছে এই নতুন ভোটারদের মধ্যে ১৫ থেকে ৩৫ বছর বয়সী যারা আসলে গত ৩টি নির্বাচনে ভোট দেওয়ার মতো হয়তো দিতে পারেননি তারা। তাদের মধ্যে ২০০০ তরুণ-তরুণীকে নিয়ে একটা জরিপ করেছেন। সেই জরিপে বলছে ৩৮.৭৬% ভোট যাবে বিএনপিতে, ২১.৪৫% ভোট দেবে জামায়াতে ইসলামীকে, ১৫.৮৪% এনসিপিকে এবং যদি আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারে ১৫.৮৪% মানে এনসিপির একই পরিমাণ ভোট আওয়ামী লীগে যাবে। এই জরিপ দেখে কি মনে হচ্ছে? একটা তো জরিপ পাওয়া যাচ্ছে। মিরাকল ঘটবার কোনো বাস্তবতা প্রথমত মনে কথা, হয়? প্রথমত আপনাকে ধন্যবাদ। প্রথমত কথা, আহ, আমি লিখেছি কোনো তথ্য উপাত্ত প্রায় ছাড়া বলতে শুধুমাত্র ২০০০ ফেব্রুয়ারির নির্বাচনের সময়ে মোট যে ভোটার এবং আরো কিছু ভোটার যোগ হবে, যোগ হয়ে গিয়ে ধারণা করা হচ্ছে এটা যে একেবারে পুরোপুরিভাবে আমার এটা সঠিক সেটা না হতে হুম। পারে, প্লাস মাইনাস প্রায় 40% থাকবে নতুন ভোটার, যারা ধরেন ২০০৯ সালে যাদের একটা অংশ ভোট দিয়েছে, ২০০৯ সালের পরে যারা ভোটার হয়েছে তারা 14, 18, 24-এ ভোট দেয় নাই, দিতে পারে নাই, সিস্টেমই ছিল। তো এইটা একটা অনেক বড় সংখ্যা। এবং আওয়ামী লীগের পুরো সময়কালে এমন একটা ধারণা তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ কমপক্ষে ২০৪১ সাল পর্যন্ত থাকবেন ক্ষমতায়, শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন ততদিন থাকবেন, শেখ হাসিনা অপরাজেয়, তার পতন হবে না বা তাকে ক্ষমতা থেকে সরানো যাবে না, এরকম একটা ধারণা মোটামুটিভাবে আমাদের সবার মধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এখন হয়তো অনেকেই বলার চেষ্টা করেন যে না, আমি আগে এটা বলেছিলাম। তো সেটা আমার ধারণা যে সবাই মোটামুটি এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছিলাম। কিন্তু এটার পরিবর্তনটা কিভাবে হলো? পরিবর্তনটা সামনে থেকে নেতৃত্ব দিল তরুণরা, পেছনে থাকলো সবাই। সবাই বলতে হুম। বাংলাদেশের দল মত নির্বিশেষে সব মানুষ। তো সেই রকম একটা জায়গাতে একটা মিরাকেল ঘটলো যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো, পতন হলো, আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দল এই মুহূর্তে অস্তিত্বহীন। এই মুহূর্তে অস্তিত্বহীন, পুরোপুরি অস্তিত্বহীন হয়ে গেছেন সেটা আমি বলছি না। এই মুহূর্তে একটা অস্তিত্বহীন, তারা একটা ভার্চুয়ালি একটা গালিবাস সংগঠনে পরিণত হয়েছে। ভার্চুয়ালি যদি কার্যক্রম থাকতো তাও বুঝতাম যে হ্যাঁ, ভার্চুয়ালি তাদের এক ধরনের দল গোছানোর ব্যাপার আছে। যেমন ধরেন এই ভিডিওর নিচে গিয়ে আপনি দেখবেন যে 100 মতামত থাকলে এর মধ্যে 50-60 জন গালাগালি করবে। জুলাই কি বলে একটা তারা শব্দ বের করেছে, মানে সবকিছুকেই তারা একটা অশ্লীল পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো এইরকম একটা জায়গাতে আমার মনে হয়েছে যে যদি এই নতুন ভোটারদের যদি রাজনৈতিক দলগুলো আস্থায় নিতে না পারে, অথবা কোনো রাজনৈতিক দল যদি তাদের আস্থায় নিতে না পারে, আস্থায় নিতে না পারে বলতে আসলে কি বোঝাচ্ছি? আস্থায় নিতে না পারে বলতে বোঝাচ্ছি যে 5 আগস্টের, জুলাই আগস্টের আন্দোলন এবং 5 আগস্টের পরে যে পরিবর্তনের একটা ধারণা মানুষের ভেতরে সূচিত হয়েছে, যে সে কিছু একটা চায়, কিছু একটা পরিবর্তন চায়, আবার কোনো একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকবে, সে সেটা চায় না। এর কোনো জরিপ নাই, কিন্তু মোটামুটি ভাবে আমরা মনোভাব দেখলে বুঝতে পারি। তো সেরকম জায়গাতে আমি, সরকারি পদবি বাদ দেন, আমি যদি একজন বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের একজন সাংবাদিক হিসেবে যদি আমি বিবেচনা করি, তাহলে আমি দেখি যে আমাদের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত, আমি সুনির্দিষ্ট করে এই নতুন ভোটারদের উপলক্ষ করে বিশেষ কোনো কর্মসূচি দেখছি না। বিশেষ কোনো, ধরুন বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল, তারেক রহমান ভালো কথা বলছেন, মানুষের ভেতরে একটা আশার সঞ্চয়, আশা তৈরি হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন, হুম। আবার এর ভেতরে কেউ কেউ কথা বলছেন, সেই কথাগুলো মানুষ মনে করছে যাচ্ছে, তাহলে কি আমরা সেই পুরনো ধারাতেই থাকলাম? অথবা এই নতুন ভোটারদের টার্গেট করে কোনো কর্মসূচি এখনো পর্যন্ত দেয়া হয়নি। এনসিপির কথা যেটা বললেন, আমার কাছে এনসিপির ধারণা, এনসিপির যে নেতৃবৃন্দ সামনে থেকে নেতৃত্ব দিয়ে যে মানে মানুষের ভেতরে যে আস্থা অর্জন করলেন, এই সময়ের সাথে সাথে এই কয়েক মাসের মধ্যে তাদের সেই জায়গাটাতে অনেকগুলো জায়গাতে প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্ন আমার ধারণা যে তারাও বুঝতে পেরেছে। সেরকম একটা জায়গা থেকে মনে করা হচ্ছিল, অনেকেই লিখছিলেন যে এনসিপি শেষ, তাদের আর কোনো ভরসা সম্ভাবনা নাই, তাদেরকে দিয়ে কিছু হবে না, এটা অনেকেই বলার চেষ্টা করছিলেন, আমি যদিও তা মনে করি না। কিন্তু সেরকম একটা জায়গাতে এই যে রাজনীতিতে তো মানুষের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই যদি আপনি ভোটের রাজনীতি করেন।
তো তারা যে মানুষের কাছে গেল, আমি সত্যি সত্যি একটা সংশয় সন্দেহে ছিলাম যে এই যে মানুষের কাছে যে তারা যাওয়ার সিদ্ধান্ত নিল, এই যাওয়ার সিদ্ধান্তের সময় মানুষ আসলে তাদেরকে কিভাবে সাড়া দিবে। অনেকেই বলল মানুষ সাড়া দিবে না, আবার অনেকেই বলার চেষ্টা করলো যে মানুষ সমাবেশে আসলেও পদযাত্রায় আসলেও ভোট দিবে না। আমি সেটাই লিখেছি। এখন হয় কি যে একটা রাজনৈতিক দল যখন একটা সমাবেশ করে, বাংলাদেশে যেহেতু অল্প জায়গায় অনেক বেশি মানুষ বসবাস করেন, সেই কারণে বাংলাদেশের কোনো জনসভায় খুব বেশি মানুষ জড়ো করাটা খুব বড় চ্যালেঞ্জ না, এটা খুব একটি সরলীকরণ হবে। আবার অনেক বড় চ্যালেঞ্জ বলতে ধরেন বিএনপি আজকে একটি জনসভা করলে যে পরিমাণ লোক জড়ো করতে পারবে, সিপিবি একটি জনসভা করলে সেই পরিমাণ লোক জড়ো করতে পারবে না। ছোট বড় দলের একটা ব্যাপার আছে। তো এনসিপির ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে মানুষ আবার যে এই 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 বিষয়টিও আমরা জানি, টাকা দিয়ে অনেক সময় জনসভায় লোক দেওয়া হয় বা খাবারের বিনিময়ে জনসভায় লোক আসে, তাও তো আসে। খাবারের বিনিময়ে সিপিবি লোক হয়তো সেই আসে, টাকাটা দিতেও পারবে না। খাবারের বিনিময়ে লোক আসে, টাকা দিয়ে লোক আনা যায়, টাকা দিয়ে হরতাল করা যায়, টাকা দিয়ে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা যায় বা করায় সহায়তা করা যায়, এগুলো সবই আমরা জানি, হুম। এগুলো কোনো অসত্য নয়, এগুলো সত্য। কিন্তু আমার কাছে মনে হয় এগুলো আংশিক সত্য। হুম। এগুলো আংশিক সত্য। আপনার যদি ধরেন আমরা এরশাদের সময় দেখতাম আদমজি জুট মিল থেকে, হুম। আদমজি জুট মিলে 30,000-এর উপরে শ্রমিক ছিল, ওই 30,000 শ্রমিককে বাস ভর্তি করে ঢাকা শহরে নিয়ে আসা হতো। এখন ওই সংস্কৃতিটার একটু পরিবর্তন হয়েছে। ধরেন এনসিপি যে টাকা দিয়ে লোক এনেছে, আপনি দেখবেন গণমাধ্যম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গাতে দেখবেন তেমন প্রচারণা নাই যে টাকা দিয়ে লোক এনেছে। এবং যে মানুষগুলো সামনে বসে বসে আছেন বা যে মানুষগুলো তাদের পদযাত্রায় এসেছেন, তারা ঠিক টাকা নিয়ে এসেছেন চেহারা সুরত ঠিক তা বলে না। হতে পারে কিছু, আমি একেবারে ইয়ে করছিলাম, কিন্তু এটা সেটা অবশ্য বলে আমার না। এখনকার আলোচনার বিষয় না, তবু এটিএন নিউজে আমি একটা একটু শেষ একটা করে দিই এই প্রতিবেদন জায়গাটা, দেখছিলাম। জাস্ট আমি একটু শেষ করে দিই এই জি, জায়গাটা। হ্যাঁ। এটা বলে হয় না। আরেকটা কথা যেটা বলা হচ্ছে যে জামাত লোক যোগান দিচ্ছে, চরমোনাই পীর লোক যোগান দিচ্ছে, অমুকে লোক যোগান দিচ্ছে। কিন্তু এই যে লোকজনগুলো যারা সামনে বসে আছে, দিতে পারে তারা কিছু লোক, আমি জানি না, আমার বিশেষ কাছে কোনো তথ্য নাই, কিন্তু তাদের চেহারা তাদের অবস্থান দেখে সেটাও মনে হয় না যে এদেরকে মাদ্রাসা থেকে পাঠানো হচ্ছে বা পীরের পীরের দরবার থেকে পাঠানো হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এনসিপির প্রতি মানুষের এক ধরনের একটা আগ্রহ এখনো আছে, এবং মানুষ সেটা জানতে চায় এবং বুঝতে চায়। এই মানুষগুলো এনসিপি কে ভোট দিবে আমি সেটা বলছি না, কিন্তু এদের প্রতি একটা আগ্রহ জি, আছে। এই আমি ওই যে জায়গাটা বলছি। এটিএন নিউজের যেটার কথা বলছিলাম সেখানে দেখছিলাম যে মানুষ আসছে, আমি ঠিক বুঝতে পারিনি যেটা কোথাকার কোন সমাবেশের কথা, কিন্তু তারা আসছে, কোথায় আসছে সেটাও তারা জানে না, কাকে ভোট দেবে তা সেটাও তারা জানে না। ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, ভোট কেন্দ্রে গেছেন খুশিতে ঠেলায় ঘুরতে গিয়েছিলেন, তো এরকম কিছু মানুষ আসলে সমাবেশেও আসছে, এবং তারা কেন আসছে, কোন দলের সমাবেশে আসছে সেটা তারা বলতে পারে না, কি চায় সেটাও তারা বলতে পারে না, তাদেরকে শেষ করে টাকা দেবে, এরকম একটা রিপোর্ট আমি দেখছিলাম। এটি আসলে কোন দলে সেটা বুঝতে পারিনি। যাই হোক, আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম আরেকবার একটু করি, যে তাহলে মিরাকল ঘটার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা, জরিপটি আপনি আমলে নেন কিনা, যে জরিপটির কথা সানেম এবং একশোর যে জরিপটি বললো। এই জরিপের আমি এখন পর্যন্ত ডিটেল জানি না, জরিপের মেথোডোলজিটা আমি জানি না এখন পর্যন্ত। এই জরিপটি 8টি জেলায় করা হয়েছে, 8টি জেলায় বা 8টি বিভাগ থেকে বাছাই করা হয়েছে। এখন সেই সমস্ত জায়গাতে কোন জায়গা, জেলাগুলো বলতে কোন জেলাগুলোকে বিবেচনায় নেওয়া হয়েছে, এর মধ্যে কি বগুড়া আছে, হুম। এর মধ্যে কি সাতক্ষীরা আছে, হুম। এর মধ্যে কি গোপালগঞ্জ আছে, এই জায়গাগুলো আমি জানি না। হুম। তো এই বিষয়গুলো না দেখলে জরিপ সম্পর্কে মন্তব্য করা কঠিন। তবে জরিপ জরিপ আমি মনে করি যে যে কোনো জরিপ নিয়ে কেউ পক্ষে কথা বলবেন, কেউ বিপক্ষে কথা বলবেন। তবে আমি চাই যে একটা গণতান্ত্রিক পরিবেশে এই জরিপটা চলতে থাকুক, বাট এই জরিপের পুরোপুরি সবকিছুকে আমি গ্রহণ করছি বা গ্রহণ করে বলছি যে হ্যাঁ জরিপটি খুব ভালো হয়েছে, এইরকমই হতে পারে, সেটা বলছি না। তার কারণ আমার এই জরিপটি সম্পর্কে মন্তব্য করতে হলে আরো অনেকগুলো জিনিস জানতে জানতে হবে। হবে। আচ্ছা। কিন্তু আহ, মানুষের এই যে জরিপের এই ব্যাপারটাকে আমি স্বাগত জানাই। এটা আরো বেশি বাড়া উচিত, আরো বেশি বাড়ুক, তর্ক হোক, বিতর্ক হোক, মানে যে কিন্তু জরিপ যেন জরিপগুলো, বন্ধ করে দেয়। জরিপ এখন ভালোই হচ্ছে, মানে বেশ অনেকগুলোই জরিপ হচ্ছে, ইনোভেশন নামের একটা সংস্থা তারা জরিপ করলো, এই জরিপগুলো মিরাকল ঘটার, আপনার মানে আপনার এই শব্দটা আমি একটু ক্যাচ করেছি, মিরাকল, মিরাকল ঘটবার মতো কিছু আছে কিনা সেটি একটু জানতে চাইছিলাম। এটাই একটু সাথে প্রশ্ন করি যে এই যে নতুন দল তাদের পদযাত্রা তাৎপর্যপূর্ণ আপনি বলছেন, সেখানে এই নতুন দলকে কোনো নতুন আশার সঞ্চার, নতুন বন্দোবস্ত, খুব সুন্দর একটা টার্ম আছে, সেরকম কিছু আমরা আমাদেরকে দেখাতে পারলো কিনা, মিরাকল ঘটাবে যা দিয়ে সেরকম কিছু হলো কিনা? কারণ তাদের বিরুদ্ধেও দেখেন চাঁদাবাজি, দখলবাজি, প্রভাব খাটানো, আর্থিক অস্বচ্ছতা, নারী কেলেঙ্কারি, মব ইত্যাদি নানান রকম অভিযোগ যেগুলো পুরনোদের বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধেও হচ্ছে। নতুন আসলে কি দেখাচ্ছে দল?
দেখেন, তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে, আমি আমার অবস্থান থেকে একজন সাংবাদিক হিসেবে আমি পুরোপুরি সেগুলোকে উড়িয়ে দেই না, যেগুলো সব অসত্য, মিথ্যা, প্রোপাগান্ডা। তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে, সেই সমস্ত অভিযোগের একটা অংশ তো মিথ্যা। আমরা কিছু কিছু জিনিস জানি, একটা চরিত্র হননের একটা চেষ্টা চলছে। আর যে সমস্ত অভিযোগের সামান্যতম কোনো ভিত্তি আছে, আমার প্রত্যাশা থাকবে এই দলের যে তরুণ নেতৃত্ব তারা যেন বিষয়টিকে বিবেচনা করে দেখেন যে তাদের বিরুদ্ধে এই অভিযোগ কেন। হ্যাঁ, জুলাই আগস্ট আন্দোলনের সময়ে তাদের যে অবস্থান আর এখনকার অবস্থানের অবশ্যই একটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই সমস্ত সব দিক বিবেচনায় নিয়েও আমার কাছে মনে হয় যে এই তরুণদের প্রতি দেশের মানুষের, সব মানুষের তো বলা যাবে না, একটা অংশের মানুষের এখনো আস্থা আছে, এবং সেই আস্থার প্রতিদানটা তারা দিতে পারবেন কি পারবেন না, মানুষের সামনে নতুন কিছু নিয়ে যেতে পারবেন কি পারবেন না। ধরুন জুলাইয়ে কি হয়েছিল, অগাস্টে কি হয়েছিল, হুম। এই ছেলেগুলো সামনে থেকে, পেছনে সবাই ছিল, এই ছেলেগুলো সামনে থেকে তারা জানতো যে তাদের গুলি করা হতে পারে, মানুষও জানতো যে তাদের গুলি করে মেরে ফেলা হতে পারে, কিন্তু এই ছেলেগুলো সামনে থেকে সরে যায় নাই, যে কারণে মানুষ তাদের পছন্দ করেছিল। এখন তারা আজকে বা গতকালকেও নাহিদ ইসলাম যেটা বলেছে, আমরা কখনো আপোস করিনি, সামনের সময়টিতেও আপোস করব না। এই যে কথা, এই কথাকে তারা যদি দৃশ্যমান করতে পারে, তারা যদি মানুষের মনে ওই আস্থার জায়গাটা বোঝাতে পারে যে এরা নতুন কিছু করবে, তারা সেই জায়গাটাতে আমার ধারণা কিছুকে যে বোঝাতে মানুষের, পারলো? নতুন কিছুর কোথাও কি কোনো আশার সঞ্চার বা কোনো বার্তা কি তারা দিতে দেখেন, পারলো? একটা একটা অভ্যুত্থানের পরে এরকম একটা বিপ্লবের পরে যত রকমের অরাজকতা ঘটে বাংলাদেশে, তার কিছু কিছু ঘটেছে। এবং আমার বিবেচনায় হুম। পৃথিবীর যে সমস্ত দেশে এই ধরনের স্বৈরাচারের পতনের পরে পরে এই রক্তাক্ত পতনের পরে যত রকমের ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আপনি ওই যে মব থেকে শুরু করে যা যা বলেছেন, আমি সবকিছুকে বিবেচনায় নিয়েও বলি যে বাংলাদেশে তুলনামূলকভাবে অনেক কম ঘটেছে। আমার এটা আমার পর্যালোচনা। তো সেরকম একটা জায়গাতে রাজনীতিতে কোনো শর্টকাট মেথড নাই। রাজনীতিতে আপনি আসবেন এবং এসেই বিপ্লব করতে পারেন, আপনি আন্দোলন একটা করতে পারেন, কিন্তু রাজনীতি, জনমানুষের আস্থা, ভোট, সমর্থন, এই জায়গাটাতে শর্টকাট কোনো মাধ্যম নেই। তো এই জায়গাটাতে তারা একটা চেষ্টা করছেন, সেই চেষ্টায় ভুল আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, সবকিছু নিয়েই তারা সামনে আগাচ্ছেন। তাদেরকেও ফেরেস্তা নন, হুম, হুম। কিন্তু তাদেরকেও সেই একেবারে। চেষ্টায় আমাদের সামনে কি দৃশ্যমান হলো? নতুন বন্দোবস্তের কি আমরা পেলাম এখন পর্যন্ত দৃশ্যমান? নতুন বন্দোবস্তের জন্য তারা একটা 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 স্বৈরাচারের পতন ঘটিয়েছে, একটা ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, সেখানে তারা প্রমাণ করেছে যে তারা রক্ত দিয়ে হলেও এই জায়গাটাতে, তারা আদর্শের জায়গাটাতে, তার কথার জায়গাতে তারা ঠিক থাকবে। তারা একটা এটা সরকার তো তৈরি সবাই করবে। মিলে, আসলে এটা তো গণ অভ্যুত্থান যদি সবাই মিলে, ওটা তো তারা আসলে শুধুমাত্র একক ক্রেডিট না, তাই না? আমি এটা আছে, বলছি না যে তারা, বিএনপি আছে, জাতীয় পার্টি বা আমি জাতীয় বলছি না পার্টি যে জামাত তারা, আমি বলবো। বলছি, না, হ্যাঁ, আমি বলছি তারা এমনকি সামনে আওয়ামী থেকে। লীগেরও কিছু অংশ আছে। হ্যাঁ। দেখেন, দেখেন, 5 আগস্টের আগে পর্যন্ত আন্দোলনটার স্পিডটা কি ছিল? 5 আগস্টের আগে কোনো সন্দেহ নেই এই আন্দোলনে বিএনপি খুব গুরুত্বপূর্ণ হুম। একটা অংশ, কোনো সন্দেহ নেই এই আন্দোলনে জামাত একটা অংশ, কোনো সন্দেহ নেই এই আন্দোলনে হেফাজত একটা অংশ, কোনো সন্দেহ নেই এই আন্দোলনে বামরা একটা অংশ, কোনো সন্দেহ নাই রাজনীতি করে না হুম। কিন্তু ফ্যাসিস্টের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ, তারা এই আন্দোলনের একটা অংশ। আমি এদের কারো অবদানকে অস্বীকার করছি না, এরা অনেক বড়ভাবে অবদান রেখেছেন, কিন্তু আমাদের পাশাপাশি একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেই সময়ে এমন একটা পরিস্থিতি ছিল, কেউ কিন্তু বলছিল না যে আমি এই আন্দোলনটা করছি। কৌশলগত কারণে সবাই পেছনে ছিল, সামনে কারা ছিল? আমি সেটার কথা বলছি যে তারা সামনে ছিল। ধর সামনে যারা ছিল তারা যদি আপোস করে ফেলতেন, তর্কের জন্য বলছি, তাহলে কি হতো? হয়তো এই আন্দোলনটি সফল হতো, আরো 1 বছর সময় লাগতো, আরো 2 বছর সময় লাগতো, আরো 5 বছর সময় লাগতো। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো তারা তো আপোস করে নাই। তাদের তো ওই যে রক্তাক্ত করে দিয়ে পিঠ থেকে শরীরের পুরো অংশ পর্যন্ত রক্তাক্ত করে দেওয়ার ঘটনা তো নাহিদের ক্ষেত্রে ঘটেছে। আসিফ, আপনি সমালোচনা করেন, তাতে আমার কোনো আপত্তি নেই, আপনি রাজনীতি করতে আসবেন, আপনাকে নিয়ে সমালোচনা হবেই। কিন্তু আসিফরা যে, আসিফদের যখন ধরে নিয়ে যাওয়া হলো তখন তো তারা সেই জায়গাটা তাপস করে নাই। আমি ওইটার কথা, ওইটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। তো সেরকম একটা জায়গা থেকে আসার পরে তারা এখন রাজনীতির মাঠে নেমেছে, তারা এখন সরকারের অংশ। জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না সরকার, তার প্রতিফলন আসিফ বা মাহফুজ বা নাহিদ কয়েকদিন আগে ছিলেন তাদের উপরে পড়ছে। মানুষ বলছে কই নতুন কিছু তো হুম। হলো না, কিন্তু নতুন কিছু হলো না সেটা যেমন সত্যি, আবার একই রকম ভাবে নতুন তো অনেক কিছু হয়েছে। এই যে একটা গণতন্ত্রের উত্তরণের পথে আমরা হাঁটতে শুরু করেছি, এটা তো নতুন কিছু না। ধরেন ব্যাংকিং খাতে ছোটখাটো অভিযোগ আছে, কিন্তু বড় বড় অভিযোগ তো নাই। এখন তো ব্যাংক লুট হচ্ছে না, এখন তো কেউ ব্যাংক কোনো ব্যবসায়ীকে দিয়ে দিচ্ছে না।
টাকা পাচারের ঘটনা তো এখন কমে গেছে। যদিও তো বিএনপি এই যে অভিযোগ করছে নতুন, 90,000 কোটি টাকা নাকি পাচার, যদি ভুল না বলি এই এগুলো সংখ্যাটা। এগুলো গল্প, এগুলোর কোনো ভিত্তি নাই। আপনার পূর্বের সময়ের যে তথ্য প্রমাণ ছিল আপনি এখন দেখবেন এগুলোর কোনো ভিত্তি নাই। আমি কিন্তু কখনোই তথ্য প্রমাণ পাই নাই। আমি তখন স্টুডিওতে বসে প্রশ্ন করতাম, পিকে হালদার ঠিক কত টাকা পাচার করেছেন, কেউ কি বলতে পারবেন? আমি আজ পর্যন্ত তথ্যটা এক্সাক্ট পিকে সংখ্যা হালদারের পাই নাই। সুনির্দিষ্ট তথ্য, পিকে হালদারের ব্যাংক খাত থেকে নিয়ে যাওয়ার সুনির্দিষ্ট তথ্য আছে। এস আলম কত বাংলাদেশ টাকা থেকে, নিয়েছেন, কত টাকা নিয়েছেন গোলাম মুর্তুজা? আমি দুদকের পিকে আইনজীবীকেও জিজ্ঞাসা করেছিলাম এই পিকে প্রশ্নটা। হালদারের পিকে হালদারের রাজনৈতিক ভাষ্য অনুযায়ী 10,000 কোটি টাকা, আর কাগজ কলমের প্রমাণ অনুযায়ী তার বিরুদ্ধে কয়েকটি মামলায় অঙ্ক যোগ করলে সেটা 3,500 কোটি টাকা হয় এটা। আর আপনি যেটা বলছেন কখনোই নাই, এস আলমের বিরুদ্ধে কি, এস আলমের প্রমাণ কি আপনি পান নাই? এস আলম কমপক্ষে $1 বিলিয়ন বিদেশে বিনিয়োগ করেছে, তার তথ্য প্রমাণ তো কাগজপত্র আছে, সব কাগজপত্র আছে। এস আলমের বিরুদ্ধে অভিযোগ আছে $8 বিলিয়ন নিয়ে গেছে, কিন্তু কাগজপত্র সহ প্রমাণ পাওয়া গেছে এখন পর্যন্ত $1 বিলিয়ন। আপনি কি এই সময়ে কোনো $1 বিলিয়ন বা $1 মিলিয়ন কোনো প্রমাণ দেখাতে পারবেন যে এই লোকটা এইভাবে পাচার করে নিয়ে গেছে, সরকার তাকে সাপোর্ট করেছে? এখন দেখাতে পারবেন না। সুতরাং আমরা যখন কথা বলি, বা অনেকেই কথা বলেন যে পাচার আগেও হয়েছে এখনো তো হচ্ছে, 90,000 কোটি টাকার কথা বললেন, 90,000 কোটি মানে টাকা এটা অভিযোগ, প্রমাণ। অভিযোগের কথা বলছি। হ্যাঁ, আমিও তাই বলছি যে অভিযোগ করেন, কিন্তু আপনার 16 বছর ধরে যে সরকারটা বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে গেছে, তথ্য যেমন আপনার এই জাভেদ, ওই যে আখতারুজ্জামান মনি চৌধুরী মন্ত্রী, বাবার হ্যাঁ। ছেলে, সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। সালমান রহমানের ছেলের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। তারা যে পরিমাণ টাকা পাচার করেছে বলে অভিযোগ, সেই তুলনায় এটা অনেক কম, কিন্তু হয়েছে তো, আপনি প্রমাণ তো পাচ্ছেন। তো এই এই যে অভিযোগগুলো বর্তমান সময়ের সঙ্গে যদি আপনি মেলাতে যান, তাহলে এটা আমার ধারণা যে অতি সরলীকরণ হবে এবং সেটা অন্যায় হবে যেই করুক। তো এগুলো তো নতুন বন্দোবস্তের অংশ। সবকিছু হয় নাই, সবকিছু হয়ে গেলে ভালো হতো, কিন্তু সবকিছু সম্ভব না। হ্যাঁ, আর ধরুন সবকিছু না আসিফ হলে মাহমুদের এপিএস এর বিরুদ্ধে 311 কোটি টাকা তার লুটপাট এবং পাচারের অভিযোগ অবশ্যই এটা, আসছে। অবশ্যই এটা গুরুতর হ্যাঁ, অভিযোগ, এবং অবশ্যই এটা তদন্ত সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব তদন্ত করে এটা হয়, যদি অভিযোগ সত্যি হয় তাহলে পানিশমেন্টের ব্যবস্থা করা, হ্যাঁ, আর সত্যি নিশ্চয়ই। না হলে একদম ক্লিয়ার করে বলা। সরকার যত এক্স্যাক্টলি, সময় সেটাই তো নেবে, বটেই, সেটা তো বটেই। আসিফরা যত সময় নিবে তত এর বিরুদ্ধে মানুষের মনোভাব হবে যে এখনো দুর্নীতি হচ্ছে। আমি ওই বক্তব্যের সঙ্গে একমত। মানে আমি এটাই, সরকার নিশ্চয়ই কাজ করছে, কিছু কাজ করছে, ভালো কাজ করছে, কিছু করতে পারছে না বা কিছু খারাপ হচ্ছে হচ্ছে। কিন্তু নতুনরা আসলে নতুন বন্দোবস্ত কি দিল সেটি আমি বারবার বোঝার চেষ্টা করছিলাম যে রাজনৈতিক দল হিসেবে নতুনরা আসলো, এসে কি হলো, নতুন বন্দোবস্ত কি দিল। একটু মবের প্রসঙ্গে আসছিলাম, মব নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। এখন এই পটিয়া থানার ঘটনার পরে আমরা দেখলাম এনসিপিও আন্দোলনকারীদের পক্ষে কথা বলছে, তাদেরকে আসলে মব বলছে না। মাহফুজ আলম অনেকদিন গেল ফেব্রুয়ারিতে সম্ভবত তিনি বলেছিলেন আর মব সহ্য করা হবে না, যেই করুক সেটি সহ্য করা হবে না। এখন এসে বলছেন ছাত্র জনতা বিপ্লবী, তারা মব না। এটি তার ফেসবুক পোস্টে এরকমটি বলছেন। প্রেস সচিবের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, যে তারা প্রেশার গ্রুপ, মবকে আসলে সব মবকে তিনি মানে মবকে আসলে প্রেশার গ্রুপ বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলছেন যে প্রতিবাদ, ছোটখাটো ঘটনা সবকিছুকে মব বলা ব্যক্তিদের বেশিরভাগই সফট আওয়ামী লীগার, এবং শুরু মানে ফেসবুক পোস্টের শুরুটি হচ্ছে মব একটি আওয়ামী ন্যারেটিভ। আপনার বক্তব্য কি? আপনিও সরকারের গুরুত্বপূর্ণ অবস্থান এবং আপনি একজন বিশিষ্ট সাংবাদিক বটে, সেখান থেকে আপনার কি বক্তব্য? সাম্প্রতিককালের ঘটনাগুলো কি মব দেখেন, নয়? মব মব নিয়ে কে কি বলেছে সেটা যার যার তার তার বক্তব্য। আমি তাদের কারো বক্তব্য নিয়ে মন্তব্য করব না। আমি আমার অবস্থান থেকে সেই মন্তব্য করতে পারি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মবের ঘটনা ঘটেছে কিনা। অবশ্যই বেশ কিছু জায়গাতে মবের ঘটনা ঘটেছে, এবং সেটা শুরুর দিক থেকে সরকারের জায়গা থেকে যে পরিমাণ শক্তভাবে মোকাবেলা করা দরকার ছিল সেটা মোকাবেলা করা দরকার ছিল। সেই জায়গাটাতে একটা ব্যত্যয় আছে। ব্যত্যয় থাকার ফলে কিছু কিছু ঘটনা এখানে ঘটেছে যেগুলো জনক্ষুব্ধতার প্রকাশ। হুম। কিছু কিছু ঘটনা ঘটেছে সত্যি সত্যি পরিকল্পিতভাবে কাউকে নাজেহাল করা বা কাউকে হেনস্থা করার মতো ঘটনা। এই বিষয়টিকে আমরা পার্থক্য করতে পারিনি, এবং সরকারের জায়গা থেকে সরকারের পুলিশ বাহিনী সক্রিয় না থাকার কারণে যে সমস্ত বিশৃঙ্খলা করা হয়েছে, যেগুলো জন আকাঙ্ক্ষার প্রতিফলন না সেগুলো, এবং যেগুলো পরিকল্পিত মব, এই দুটিকেই এক করে ফেলা হয়েছে। এক করে ফেলার কারণে এখন আমি যতই এটার আলাদা আলাদা ব্যাখ্যা দিতে যাই না কেন, শুধু পেঁচিয়ে যাচ্ছে, জটিলতা তৈরি করছে।
এই জায়গাটা আমি মনে করি যে আহ, অভ্যুত্থানের পর থেকে, গণ অভ্যুত্থানের পর থেকে যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনার একটা অংশ ছিল জনবিক্ষুব্ধতার ফল, যেটা ঠেকানো অসম্ভব ছিল, সেটা পুরোপুরিভাবে ঠেকানো যেত না। আর যেটা পরিকল্পিতভাবে মানুষকে হেনস্থা করার জন্য করা হয়েছে, যেটা পরিকল্পিতভাবে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, সেগুলো ঠেকানো দরকার ছিল সরকারের। অন্তত ঠেকানোর জন্য দৃশ্যমান তৎপরতা দরকার ছিল। আমরা দেখেছি সেই জায়গাটাতে একটা ব্যত্যয় আছে। সেই ব্যত্যয় থাকার কারণে অনেকে অনেক রকমের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু সাধারণ জনমানুষের মধ্যে এই মেসেজটা ঠিক মতো পৌঁছাচ্ছে না, এবং যেটা পৌঁছাচ্ছে সেটা ঠিক সরকারের ইমেজের জন্য কি বলবো, ইতিবাচক হচ্ছে না। আমার মনে হয় এই জায়গাটাতে একটা অবস্থান আরো আগে নেওয়া দরকার ছিল, এখন সেটা নেওয়া দরকার। কেমন অবস্থান নেওয়া দরকার? মানে সরকার যে অবস্থান নিচ্ছেন সেটি কি যথেষ্ট বা যৌক্তিক হচ্ছে না? মানে সরকারের গুরুত্বপূর্ণ অবস্থান ব্যক্তিরা অন্তত যে বক্তব্য দিচ্ছেন, মাহফুজ আলম, যে প্রেস অবস্থান সচিব, নেওয়া সহকারী দরকার, সিনিয়র সহকারী প্রেস যে সচিব। এখন এসে যে অবস্থান নেওয়া দরকার, সেই অবস্থানটা হচ্ছে দোষী যে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এখন অন্যায় যে, দোষী যদি না বলা হয়, যদি তাদেরকে প্রেশার গ্রুপ বলা হয় না না, বা বলা হচ্ছে। সফট আওয়ামী লীগার বলা হচ্ছে, যদি বলা হয় আর কি এরকম, যেটা আসলে মব না আওয়ামী ন্যারেটিভ এটা, তাহলে দোষী বলা হচ্ছে না, আমি বলছি দোষী বলতে আমি বোঝাচ্ছি যারা অপরাধী, যাদেরকে মব তৈরি করে বা প্রেশার গ্রুপ তৈরি করে, প্রেশার গ্রুপ তাদেরকে গিয়ে ধরছে। যেমন ধরেন সিইসি নুরুল হুদা, হুম, নুরুল হুদার বিরুদ্ধে যে অভিযোগ, অথবা আব্দুল আওয়াল, তার বিরুদ্ধে যে অভিযোগ, অথবা তারও আগে রকিব হুদার বিরুদ্ধে, রকিবউদ্দিন হুদার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগগুলোর, আমি শুনি এইটার কথা বলছি, এই অভিযোগগুলোর কারণে এই যে বাংলাদেশে যে ফ্যাসিজম, বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকারের যে মেয়াদকাল, এগুলোতে এই মানুষগুলো সামনে থেকে বৈধতা দিয়েছে। তো এই ধরনের মানুষের সরকারের উচিত ছিল ক্ষমতার প্রথম দিকেই, দায়িত্ব নেওয়ার প্রথম দিকে এদের নামে বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া। তো সরকার যেহেতু এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট, সরকারেরও অনেক সীমাবদ্ধতা আছে, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, অনেকের বিরুদ্ধে নিচ্ছে না, তার পুলিশ বাহিনীকে সক্রিয় করতে তার অনেক সময় লেগে যাচ্ছে। তো এই যে ব্যবস্থা নিচ্ছে না, বিক্ষুব্ধ মানুষের একটা অংশ মনে করছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, বা ব্যবস্থা নিচ্ছেন, আমরাই গিয়ে ব্যবস্থা নেই। এখন এটাকে আপনি মব বলতে পারেন, এখন এটাকে আপনি প্রেশার গ্রুপ বলতে পারেন, তর্ক বিতর্ক আমরা করতে পারি, কিন্তু এই মানুষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না যে আমরা কি নেওয়া আসলে হবে, করতে পারি? সরকারও মানে মবের কি একটা সুনির্দিষ্ট সংজ্ঞা নাই, বা প্রেশার গ্রুপের একটা সুনির্দিষ্ট সংজ্ঞা কি নাই? মানে আমার মনে প্রেশার হয় গ্রুপ না বলতে এরকম। আমরা যেমন আমার বুঝি, আমরা আমার যেমন মনে বুঝে হয় আসছি, না। আমি ভুল হলে আপনি আমাকে শুধরে দিতে পারেন, যে প্রেশার গ্রুপ হতে পারে বিভিন্ন এনজিও, বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারা আসলে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে বলে আমার জানা। আহ, এরা মানে কোন অর্থে প্রেশার গ্রুপ হতে পারে? আপনি একটা জিনিস খেয়াল করেন, প্রেশার গ্রুপ বলতে যেটা আমাদের এখানে তো অনেক পেঁচানো হচ্ছে বিষয়টা নিয়ে, যুদ্ধাপরাধীদের বিচারের সময় যখন গণজাগরণ মঞ্চ হলো, একজনের রায় হয়ে গেল, বিচারে রায় হয়ে গেল, তার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চে একটা বিক্ষুব্ধতা প্রকাশ পেল। সেই চাপের পরিপ্রেক্ষিতে আপনার আইন পরিবর্তন করা হলো, আবার নতুন করে শাস্তি দেয়া হলো, সেটা কার্যকর করা হলো। এখন এটাকে আপনি কি কি বলবেন? এটাকে আপনি কি প্রেশার গ্রুপ বলবেন? এটাকে কি আপনি আইন মব পরিবর্তন হয়েছিল, বলবেন? শাস্তির তো পরিবর্তনের কিছু নাই। মানে আইন পরিবর্তন হয়েছিল, আপিল করার একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছিল আইনে, যেটি আসলে পরিবর্তন হয়েছিল। আমি যেটা বলেছি, আপনি যেটা বলেছেন, আমরা কেউই ভুল বলিনি। যেটা বোঝাতে চেয়েছি সেটা আপনিও বুঝতে পেরেছেন, দর্শকও বুঝতে পেরেছে। রায় হয়ে যাওয়ার পরে আইন পরিবর্তন মানেটা কি? আপনি একজনকে ধরলেন, তিনি চুরি করেছেন, সেই আইন অনুযায়ী তার শাস্তি হয়ে গেল, তারপরে গিয়ে আবার আপনি চাপের কার মুখে পড়ে আইনটি পরিবর্তন করলেন। আমি বলছি এটাকে কিন্তু আপনি কি গোলাম বলবেন? মর্তুজা, এটা আইনের পরিবর্তনটা যেটা হয়েছিল, যে আইনে ছিল যুদ্ধাপরাধীদের জন্য বিচারের জন্য যে আইনটি ছিল, সেখানে ছিল রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে কিন্তু আসামি পক্ষ করতে পারবে না। আইনের পরিবর্তন করে আসামি পক্ষকেও আপিল করার সুযোগ দেওয়া হয়েছিল। মানে সেটা তো একটা ভালো পরিবর্তন বলেই মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা বিচার করলেন, বিচার করার পরে আপনি আইন পরিবর্তন করতে পারেন? বিচার করেছেন আপনি একটা আইনে, আমি বললাম যে না, এই বিচার ঠিক হয় নাই, তারপরে গিয়ে আপনি বলে আচ্ছা ঠিক হয়নি, আপনি পরিবর্তন করেন। একটা মানুষের জীবন তো হুম, এখানে। হুম, হুম, অবশ্যই। সুতরাং মানে এইটা নিয়ে কিন্তু আর আইন কথা না। পরিবর্তন করে তো আসলে আসামিকে আপিলের সুযোগ দেওয়া না হচ্ছে। না, সেটা হয় নাই। আপনি আরেকটু ভালো মতো দেখেন, সেটা হয় না। এটা নিয়ে আমার বিস্তারিত আলোচনা না করি। আচ্ছা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা না করি, আসলে আজকের আলোচনার বিষয়বস্তু এটা না। হ্যাঁ, আহ, আমি বলেছি শুধু
যে চাপের পরিপ্রেক্ষিতে, প্রেসার গ্রুপের পরিপ্রেক্ষিতে এটা কোনো নির্দিষ্ট সংজ্ঞা তৈরি করতে পারবেন না আপনি। এটা গ্রামারে, গ্রামারে এর কোনো সংজ্ঞা লেখা আচ্ছা, নেই। আপনি আমাকে একটু এই ঘটনাগুলো বলেন তো। বঙ্গবন্ধুর 32 নম্বরে ভাঙচুর হলো, মানে বাড়ি ভাঙচুর হলো, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে হামলা হলো, প্রাক্তন স্ত্রী কখনো তার বাড়িতেও হামলা হলো, নুরুল হুদাকে জুতার মালা পরানো হলো, পটিয়া থানার ঘটনা যেটা ঘটলো, বা লালমনিরহাটের পাটগ্রামে যে ঘটনাটি ঘটলো, আপনার অফিস, প্রাক্তন অফিস হতো ডেইলি স্টার প্রথম আলোতে হামলার ঘটনা ঘটলো, জাতীয় পার্টির অফিসে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, এগুলো কি মব নাকি এগুলো প্রেশার গ্রুপের ঘটনা? মানে বা কোনটি মব কোনটি প্রেশার গ্রুপ? এটা আপনি দুটোর মিশ্রণ বলতে পারেন। এর কোনোটাই ওই প্রক্রিয়াতে ঘটা উচিত হয় নাই। যে প্রক্রিয়াতে ঘটেছে সেই প্রক্রিয়াতে ঘটা উচিত হয়নি। মানে এগুলো কি মব? এটাকে আপনি কোনো কোনোটা মব বলতে পারেন, কোনো কোনোটা প্রেসার গ্রুপ বলতে পারেন, আপনি কি কোনো বলবেন কোনোটা কোনটা কোনটা এখানে জনমতের। মব, যেমন কোনটা ধরেন প্রেশার? শেখ হাসিনা যদি ওইভাবে কথা বলে উস্কানি না দিত তাহলে হয়তো 32 নম্বর ওইভাবে ভাঙা হতো না। ভাঙার ক্ষেত্রে একই সঙ্গে মব বলতে পারেন, একই সঙ্গে জনবিক্ষুব্ধতার প্রকাশ বলতে পারতেন, যে তোমাকে আমরা তাড়িয়েছি, তোমাকে আমরা পরাজিত করেছি, তুমি আমাদের দেড় হাজার মানুষ হত্যা করেছো, তুমি এখনো আবার আমাকে হত্যা করতে চাইছো। এই ক্ষেত্রে যারা মব তৈরি করার চেষ্টা করেছিল তারা মব তৈরি করেছে, এর সঙ্গে গিয়ে সাধারণ মানুষ যোগ দিয়েছে, যোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে এই বাড়িটা ভাঙচুর করা হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে আপনার এইটা মব, এইটা প্রেসার গ্রুপ, এইটা সুশীল সমাজের চাপ, আপনি এইভাবে এটাকে শনাক্ত করতে এখন পারবেন না। কিছু কেউ মানুষের তো তখন ক্ষোভ আইন মেনে থাকেই, হয়নি। ধরেন অনেক বড় মানুষের ক্ষোভ ছিল নিঃসন্দেহে বলা যায়, কিন্তু আমার আপনার বিরুদ্ধেও কিছু মানুষের ক্ষোভ আছে। এখন রাস্তায় বেরোলে যদি তারাও তাদের ক্ষোভ প্রকাশ করতে আসে, তাহলে আমরা করবোটা কি? আমরা অসহায়, আমরা কিছুই করব না, আমরা কিছু করতে পারি না, আপনি কিছু করতে পারেন না, আমি কিছু করতে পারি না। এই এক এই 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 প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা গিয়েছিলাম। 16 বছর আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়েই গিয়েছিলাম। 16 বছর পরে এসে মানুষ এই পরিবর্তনটা চেয়েছে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে এর সুযোগ কিছু মানুষ নিচ্ছে। হুম। আর সত্যি সত্যিই মানুষের কিছু ক্ষোভ আছে, কিছু বিক্ষুব্ধতা আছে। এই দুটিকে যখন একসঙ্গে মিলিয়ে দেয়া হচ্ছে অথবা মিলে যাচ্ছে ঘটনার পরিপ্রেক্ষিতে, তখন যেটা ঘটছে সেটা মনে হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত। তখন সেটা মনে হচ্ছে যে এইভাবে ঘটা ঠিক হয়নি। সুতরাং এখন আপনার আপনি কি এর মনে হয় কোনোটাকে, সরকারের অবস্থানকে, আপনি বলছিলেন যেটা যেটা উচিত ছিল সেটি সরকার ঠিক করতে পারে নাই হয়তো, এখন কি সরকার সেই করার মতো একটা দৃষ্টিভঙ্গিও রাখছে, নাকি আসলে এড়িয়ে যাবার মতো একটা অবস্থায় আছে? আমার ধারণা যে এখন সরকার করার মতো দৃষ্টিভঙ্গি রাখছে, এবং এটা সময় লাগছে, এটা আরো সময় লাগবে, কিন্তু সরকারের ভেতরে একটা চেষ্টা আছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য কি তা মনে হচ্ছে, যেটা আমি বললাম, প্রেস সচিবের বক্তব্য, সিনিয়র সহকারী প্রেস সচিবের বক্তব্য, মাহফুজ আলমের তথ্য উপদেষ্টার বক্তব্য? না, এই 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 বক্তব্যগুলো দেয়া হয়েছে, এর মানে এই না যে তারা এই এই ঘটনাগুলোকে আরো বাড়তে দিচ্ছে। একই সঙ্গে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আপনি যে ঘটনাগুলো নিয়ে কথা বলা হচ্ছে সেই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। পটিয়া থানায় যে ঘটনাটি ঘটলো, কি হলো ব্যবস্থা? ওসির বিরুদ্ধে ব্যবস্থা হলো, আমরা দেখলাম তো। তাদেরকে সব প্রত্যাহার করা হলো, মানে আরো প্রত্যাহার ব্যবস্থা নেওয়া, প্রত্যাহার তদন্ত ধরুন হচ্ছে। ধরুন 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 একটা জায়গাতে একটা ঘটনা ঘটলো, এই ঘটনা বাংলাদেশে নতুন না। কোনো একটি থানার উপরে মানুষের বিক্ষুব্ধতা তৈরি হয়েছে যে কোনো কারণে, লজিক্যাল কারণে অথবা লজিক ছাড়া কারণে, যে কোনো কারণে। এখন সেখানে এটাকে কেন্দ্র করে আরো অনেক বড় ঘটনা ঘটতে পারে, আরো বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা দূর করার জন্য এরকম একজন ওসিকে প্রত্যাহার করে নিয়ে আসার মধ্যে এত বড় কোনো পাপ আছে বলে আমি মনে করি না। আরো বড় কোনো ঘটনা না ঘটার ক্ষেত্রে ওসিকে প্রত্যাহার করা হতে পারে। তার যেটা আমার প্রত্যাশা সেটা হচ্ছে প্রত্যাহার পর্যন্ত ঠিক আছে, পরের ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার। যারা বললো থানা গুড়িয়ে দেওয়া হোক বা মানে থানা ভাঙচুরের, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা? থানা গুড়িয়ে দেওয়া হোক, থানার বিরুদ্ধে ব্যবস্থা, মানে যারা ভাঙচুর, এটা করছে বা ভাঙচুর করলো তাদের বিরুদ্ধে বলছি আর কি। অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। যদি না নিয়ে থাকে তাহলে জনচাপ থাকা উচিত, গণমাধ্যমের প্রেসার তৈরি করা উচিত। জি, এখান থেকে আমি জিজ্ঞাসা করছিলাম যে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি মনে হচ্ছে, ব্যবস্থা নেওয়ার মতো? সরকার 100% ঠিক সেটা তো হবে না, সেটা তো আমি বলছি না। সরকারের অনেক দুর্বলতা আছে, সরকারের অনেক ব্যত্যয় আছে, সরকারের অনেক ত্রুটি আছে, কিন্তু সরকার চেষ্টা করছে। অনেক প্রতিকূল দুর্বলতাটা আসলে অবস্থা, কোথায়? ব্যবস্থা নিলে কি হয় যদি এখানে ব্যবস্থা নেয়? এই ব্যবস্থা নেওয়ার সক্ষমতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন নাই যারা সক্ষমতা? সক্ষমতা বাড়ছে আস্তে আস্তে, এটা আরো সময় দিতে হবে। 1 মাস সময়, 1 বছরও হয় নাই এখনো, এটা অনেক অল্প সময়। 16 বছরের জঞ্জাল, প্রশাসন, প্রশাসনের ভেতরে এখনো যেভাবে লোকজন রয়ে গেছে, পুলিশ বাহিনী সক্রিয় করতে, পুলিশ বাহিনীকে সক্রিয় করতে এখনো যে পরিমাণ সময় লাগছে, এটা আরো সময় দিতে হবে। আসলে কিভাবে 16 বছর। পুলিশ বাহিনী সক্রিয় হবে যখন আসলে পুলিশ বাহিনী যদি বলে যে একে আমি কেন গ্রেপ্তার করবো, এর বিরুদ্ধে মামলা নাই, আমি কিভাবে গ্রেপ্তার করবো? তারপর যদি এরকম ঘটনা ঘটে, নিশ্চয়ই পুলিশ বাহিনীর কোনো দোষ ত্রুটি থাকতে পারে। এটা একটি ঘটনা, সারা বা দেশে ধরেন কোথাও লালমনিরহাটের পাটগ্রামে যে ঘটনাটা ঘটলো, চাঁদাবাজদের ধরে নিয়ে আসছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনাই, কিন্তু সারা দেশের 550 থানা
550-র উপরে থানা, সব সব থানায় এরকম ঘটনা ঘটছে না। আপনি উদাহরণ দিতে গেলে একটি দুটিই দিতে পারবেন। বা একটা চাঁদাবাজের ধরে নিয়ে গেলে পরবর্তী মাসুদ হান্নান যদি গিয়ে সেখানে আবার প্রভাব বিস্তার করে, এরকম ঘটনা একটা দুটা, কয়েকটা ঘটনায় তো আসলে নজির স্থাপন করে গণমাধ্যমে আসে, সব তো আসেও না। ডিআইজি কে গিয়ে শাসানো হচ্ছে, সেই ভিডিও ভাইরাল প্রথমত হয়েছে। কথা, সব আসে না, এই তথ্যটার সঙ্গে আমি একমত নই। হ্যাঁ, দ্বিতীয়ত কথা, একজন দুইজন গিয়ে যে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, অবশ্যই সেই প্রভাব বিস্তার থেকে বিরত থাকতে হবে এবং সরকারের উচিত সেই জায়গাটাতে কড়া অবস্থান নেওয়া, যে সরকার কাউকে ছাড়তে হলে যার বিরুদ্ধে মামলা নাই বা যাকে যিনি নিরপরাধ তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবে, ব্যক্তি আমি আপনি বা নাম যাই হোক তিনি ব্যবস্থা নেবেন না। এই জায়গাটিতে সরকারের আরো অনেক সক্রিয় এবং শক্ত হওয়া দরকার। জি, সেটি নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব। সেই অবস্থানের ব্যত্যয় থাকছে বলেই এত প্রশ্ন। একটু আর একটা প্রশ্ন যায়, জুলাই এর মানে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিতে এসে হঠাৎ করে, মানে হঠাৎ করে বলবো না, আগে থেকেও এরকম একটা প্রচারণা প্রোপাগান্ডা ছিল, এখন এসে এই বিষয়গুলো আলো আসছে যখন ফরহাদ মজহারের বক্তব্যটা সমকালে তার যে ইন্টারভিউ সেখানে আসলো। এটা জুলাইয়ের মানে অগাস্টের ঘটনার পরে, সরকার পতনের পরে আমরা দেখেছিলাম মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্চ তিনি বলেছিলেন যে রেজিম চেঞ্জের একটা ঘটনা, যুক্তরাষ্ট্র এখানে প্রভাব খাটিয়েছে। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী এবং বিএনপিকে তারা তাদের স্বার্থের অনুকূলে মনে করেন। তারপরে আমরা দেখলাম জেফরি স্যাক্স তিনি বললেন, তিনিও এরকম কথা বলেছেন যে পাকিস্তানের মতো বাংলাদেশেও রেজিম চেঞ্জে যুক্তরাষ্ট্রের মানে প্রভাব থাকতে পারে, খুব শক্ত ভূমিকা থাকতে পারে, এই লক্ষ্যে বললেন। এবং তারপরে ফরহাদ মজহার বললেন জেফরি স্যাক্সের এই কথাটাকে তো ফেলে দেওয়া যাচ্ছে না, এরকম একটা কথা কিন্তু আসলো। আসলে আমরা দেশে দেশে যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জের ঘটনা দেখেছি, সেটা ইরাক, আফগানিস্তান, লিবিয়া, এরকম অনেক ঘটনা আছে আর কি, বলতে থাকলে অনেক বড় বলা যাবে। বাংলাদেশে কি এর কোনো ভিত্তি আছে? যে কথাগুলো বলছেন এখন জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্ত যারা অবস্থানে ছিলেন, সেই ফরহাদ মজহারও একটা প্রশ্নবোধক তুলে দিচ্ছেন, আসলে এটাকে কি বলবেন? দেখেন, আমি কারো নাম বললি না, বাংলাদেশে সবসময় কিছু বিভ্রান্তিকর মানুষ আছেন যারা সবসময় অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি করতে চান, বিপ্লব করতে চান অন্যের কাঁধে বন্দুক রেখে। তো বিপ্লব তো ওভাবে হয় না, মাঠে থেকে বিপ্লব করতে হয়, এটা একটা দিক। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে হুম, সরকার পরিবর্তনের সঙ্গে তার একটা সংশ্লিষ্টতা থাকে, এর কিছু তথ্য প্রমাণ পাওয়া যায়, কিছু তথ্য প্রমাণ পাওয়া যায় না, আহ, কিছু ধারণা করা হয়। তো সেরকম একটা জায়গাতে বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে আপনি যে নামগুলো বললেন, এই নামগুলোকে বলা হয়েছে যে থাকতে পারে, পাকিস্তানের মতো থাকতে পারে, ইমরান খানকে সরানোর ক্ষেত্রে একটা ভূমিকা ছিল, বলা হয় বাংলাদেশেও সেরকম একটা অবস্থা থাকতে পারে। আর আমার ব্যক্তিগতভাবে ধারণা সেটা যে বিগত ফ্যাসিস্ট রিজিমে শেখ হাসিনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল না, হুম, বিভিন্ন সময়ে সেটা দৃশ্যমানভাবে দেখা গেছে। এই ভালো না থাকার কারণে একে একে দুই মেলানো হয়েছে। বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধতার এমন পর্যায়ে গেছে যে তারা রাস্তায় নেমে এসেছে, রাস্তায় নেমে এসে তারা গুলির সামনে বুক পেতে দিয়েছে। একজনকে গুলি করলে পাশের আর দুইজন সরে যায় না, সে সেখানে দাঁড়িয়ে থাকে অথবা সামনে এগিয়ে যায়। এই যে দৃশ্যটা, এটা মার্কিনিরা কি পরিকল্পনা করলো সেইটা বিবেচনায় নিয়ে করা হয় নাই, ওই ছেলে মেয়েগুলো হুম। সেটা বিবেচনায় নিয়ে করে নাই। আমি যেটা বোঝাতে চাইছি যে জনবিক্ষুব্ধতা এবং রক্ত দেওয়ার প্রবণতা এবং প্রতিরোধের শক্তি, গণ অভ্যুত্থানের শক্তি, বিপ্লবের শক্তি এতটাই প্রবল হয়ে গিয়েছিল যে সেই সময়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র চাইতো যে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে হবে, তবুও তারা পারত না। ভারত যদি চাইতো যে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে হবে, তবুও তারা পারত না। সেরকম একটা অবস্থা তৈরি হয়েছে। সেই রকম অবস্থা তৈরি হবার পরে সেটা যে কোনো শক্তি, সেটা ভারত হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, ইউরোপ হোক, অন্য যে কেউ হোক, তখন সবাই চেয়েছে যে ঠিক আছে এই পরিবর্তনটা হয়ে যাক, বা তারা এটার পক্ষে একটা সায় দিয়েছে। এই সায়ের অর্থ এই নয় যে তাদের কারণে পরিবর্তন হয়েছে বা বা তারা পরিকল্পিতভাবে পরিবর্তনটা হুম। করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে অন্যান্য দেশে, ধর পাকিস্তানের কথা বলছেন, রেজিম চেঞ্জে যে কাজ করে, বাংলাদেশে কি এরকম কোনো কাজ করেছে? আপনি এখন এরকম কোনো কাজ করার নজির নাই। হ্যাঁ, পাকিস্তানে যে নজির আছে, ইমরান খানের ক্ষেত্রে যে নজির আছে, যে সমস্ত তথ্য প্রমাণ আছে, ইমরান খান যেভাবে হয়েছে, বাংলাদেশে ওই রকম কোনো নজির নাই। গত নির্বাচনের আগে এক ধরনের একটা তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল, নির্বাচনের সময় গিয়ে আবার তারা চুপচাপ হয়ে যায়, আবার তারা চুপচাপ হয়ে যায় বিগত নির্বাচনের আগে। কিন্তু এই গণ অভ্যুত্থানের সময়ে তারা বড় কোনো ভূমিকা রেখেছে, ভূমিকা নিয়েছে,
এরকম কোনো নজির আমরা হুম। দেখছি না। এই আস্তে কথা বলেন। আপনার মনে হয় একটু মানে অফিসে মানুষও চলে আসছে। আমি খুব হ্যাঁ হ্যাঁ, দ্রুতই শেষ নিশ্চয়ই। করার চেষ্টা করছি। অসুবিধা আসিফ নেই। মাহমুদের একটা বক্তব্য আমরা শুনেছিলাম। তিনি বলেছেন, ফেসবুক পোস্টেও লিখেছেন যে মার্কিনীদের সাথে তাদের কথা হচ্ছিল, দূতাবাসের সাথে কথা হচ্ছিল অভ্যুত্থান চলাকালীন সময়ে। আসলে এই বিষয়গুলোও তো আসছে। কেন তাদের সাথে কথা হচ্ছিল? হতেই পারে আমাদের কোন কোন রাজনৈতিক দলের দূতাবাসের সাথে কথা হয় না। কিন্তু ছাত্ররা আমাদের কোন, কোথা থেকে আসলে এসে দূতাবাসের বুঝি সাথে নাই, কথা বলছে? বুঝিনি, আবার মানে বলেন। ছাত্ররা, আসিফ আসিফ মাহমুদ তখন ছাত্র, একদমই সাধারণ ছাত্র। তারা কোথা থেকে আসলে যুক্তরাষ্ট্র দূতাবাসের সাথে কথা বলে? আসিফ মাহমুদ কে? ওই সময় আসিফ মাহমুদ কে? ছাত্র, শুধুই সাধারণ ছাত্র? আন্দোলনকারী। শুধুই সাধারণ ছাত্র? আর কি? শুধুই আন্দোলনকারী? আর কি? সময় গণ অভ্যুত্থানের যে 4-5 জন নেতা তাদের একজন, হুম। তাদের নামে আন্দোলন চলছিল। আমরা গণমাধ্যমে সংবাদ প্রকাশ করছিলাম, আসিফ বলেছে আজকে এই কর্মসূচিটা আছে। ফেসবুকে হুম। ছোট্ট একটা পোস্ট, বাংলাদেশ সহ পৃথিবীর বহু গণমাধ্যম সেটাকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে। সুতরাং আসিফ মাহমুদ সেই সময় শুধুই একজন হুম। সাধারণ ছাত্র নয়, নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব নেতৃত্ব। এবং অনভ্যুত্থানের নেতৃত্ব, যে অভ্যুত্থানটিকে দেশের মানুষ দেখছে, সারা পৃথিবী দেখছে, সেই আন্দোলনের নেতৃত্ব। তো সেই আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে, নেতৃত্বকে হত্যা করা হতে পারে, গুম করা হতে পারে, যে কোনো কিছু করা হতে পারে। তো সেরকম একটা জায়গাতে মার্কিন, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে না, উনি বলেছেন একটার কথা, আমরা নিজেরা জানি, আরো বহু দেশ থেকে যোগাযোগ করেছে এদের রাশিয়া সঙ্গে। আগে থেকেই বলেছিল যে রেজিম চেঞ্জের একটা চেষ্টা, মানে এই তো তথ্য বাংলাদেশকে দিয়েও ছিল, যুক্তরাষ্ট্র করতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে এরকম যোগাযোগ, মানে কিছু রাশিয়া সমীকরণ বলেছে, কি মিলবে না? রাশিয়া বলেছে তার পলিটিক্যাল অবস্থান থেকে হুম। রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই অভিযোগ করবে। হুম। আবার যুক্তরাষ্ট্র অভিযোগ করলে রাশিয়ার বিরুদ্ধেই অভিযোগ করবে। তো এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন, অভিযোগের কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। আর যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে সেই সময় যোগাযোগ করা হয়েছে, আরো অনেক দূতাবাসের, ইউরোপের আরো অনেক দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। এদেরকে, এরা যাতে বিপদে না পড়ে, এদেরকে কিভাবে একটু শেল্টার দেওয়া যায়, এদের মানবাধিকারের জায়গা থেকে সবাই চেষ্টা করেছে যাতে এদেরকে হত্যা করা না হয়, আচ্ছা, যাতে একটু আসিফ মাহমুদের ওই জায়গাটিও তাহলে জিজ্ঞাসা করি। তিনি বলেছিলেন সেখানেই যে ৫ই আগস্ট যে সরকার পতন না হতো, সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি তাদের ছিল। এই সশস্ত্র বিপ্লবটা কিভাবে হতো? এই অস্ত্রগুলো কোথা থেকে এটা কিভাবে হতো আসতো এই বা বিষয়ে, আসছিল? সেই এটা অস্ত্র ট্রেনিং কোত্থেকে আসছে? মানে ছিল কোথা থেকে আসলো ট্রেনিংটা? এবং সেই অস্ত্রগুলো এখন কোথায়? এই বিষয়ে আমার কোনো ধারণা নাই। সশস্ত্র বিপ্লব তারা ভাবতে পারে যে আমরা সশস্ত্র বিপ্লব করব যদি আমরা সব ব্যর্থ না হই, সশস্ত্র ভাবতে পারেন হয়তো। এই বিষয়ে আমার কোনো ধারণা নাই, কোনো কথা হয়নি, হুম। কিন্তু আমি হুম। যেহেতু প্রশ্ন করলেন সেহেতু বলছি হুম। যে তারা হয়তো ভাবতে পারেন যে আমরা সশস্ত্র বিপ্লব করতে হতে পারে বাংলা, এইভাবে যদি পতন না হয়, কারণ আমরা তো বেঁচে থাকতে পারবো না। এখন সেই সশস্ত্র বিপ্লব করতে হবে, এর মানে যে তারা অস্ত্র নিয়ে বসেছিলেন তা নয়, এর মানে তারা ট্রেনিং নিয়ে বসেছিলেন তা নয়। ঠিক আছে? এগুলো পরের ব্যাপার, হয়তো হয়তো বা হতো, এটা তো হয়তোর আলোচনা, হয়তো বা আমাদের প্রস্তুতি এরকম হতে পারতো। এগুলোর সঙ্গে, এই অস্ত্র, এগুলোর সঙ্গে ডক্টর ইউনূস বা ছাত্ররাই নিজেদেরকে হত্যা করেছে, এই সমস্ত সমীকরণ মেলানোর না, কোনো কারণ আছে ছাত্ররা বলে তার আমি কে মনে কাকে করি না। হত্যা করার চেষ্টা, সেটা তো না, কিন্তু অস্ত্রগুলো আসলে উৎস কি, কারা দিল, ট্রেনিং অস্ত্র কারা দিল? কোথায়? অস্ত্র আপনি কোথায় দেখলেন? মানে প্রস্তুতি যেহেতু ছিল, কোথাও না আছে তো। মানসিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, রাজনৈতিক প্রস্তুতি যে আমি সশস্ত্র সংগ্রাম করব। অস্ত্র না থাকলে মানসিক প্রস্তুতি আসে কোত্থেকে? আমি তো এখন ডেফিনেটলি ভাবতেই অস্ত্র পারবো না থাকে না। সশস্ত্র হতে কোনো পারে একটা কিনা। দল প্রথমে আগে অস্ত্র জোগাড় করে না, প্রথমে তার সিদ্ধান্ত নিতে হয় হুম। আমি কোন প্রক্রিয়াতে যাব। সে যদি সিদ্ধান্ত নেয় যে আমি সশস্ত্র সংগ্রাম করব, তারপরে গিয়ে তার অস্ত্রের জোগাড় জোগাড় করতে হয়, কিভাবে করতে হয়। আগে তো রাজনৈতিকভাবে সংগঠিত হতে হয়, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়, মানে তার আগে ৫ই আগস্ট রাজনৈতিক। সরকার পতন না হলেই তাদের সশস্ত্র হবার প্রস্তুতি ছিল। সেই প্রস্তুতিটাই ছিল, যেহেতু সেটা তো ছিল তখন, এই জন্যই বলছেন যে প্রস্তুতি ছিল। ছিল মানে, ছিল মানে এর মানে এই না যে তারা অস্ত্র নিয়ে বসেছিল। কি আসলে তার মানে, সেটাই বোঝার চেষ্টা করছি তাদের। না না, এটা এটা খুব সরল সরল হিসাব। থাকতে পারে, আমি প্রথমত বললাম এ বিষয়ে আমার আসিফ মাহমুদের সঙ্গে কোনো কথা কখনো হয় নাই, এনসিপির কোনো নেতার সাথে এই বিষয়ে কোনো কথা হয় নাই, কিন্তু তাদের ছিল বলতে কি বুঝিয়েছে? আমি বুঝি ছিল বলতে যে তারা মনে করেছিল যদি এইভাবে, এই প্রক্রিয়ায় পতন না হয়, আমরা যেহেতু বাঁচতে পারবো না, আমাদের যেহেতু আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে হয়তোবা, আমাদের যেহেতু দেশ ছেড়ে চলে যেতে হবে হয়তোবা যদি পালাতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা সশস্ত্র সংগ্রাম করবো, এটাই তাদের একটা প্রস্তুতির কথা বলে থাকতে পারে। আর ভালো হয় এই প্রশ্নটা সরাসরি তাকে করা। জি। এবং সে বিষয়ে আসলে কেউ কথাও বললেন না। এরকম একজন উপদেষ্টা এই কথাটা বলে ফেললেন, তার প্রেক্ষিতে কেউ কথাও বললেন না। মাহফুজ আলম এখন ফেসবুক পোস্টে লিখছেন মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায়? এবং তিনি বলছেন 69 71 এখানে মেটিকুলাস ডিজাইন আছে। এবং তার অনেক বড় একটা পোস্ট, এতটা পড়া সম্ভব না। এবং তিনি পুনশ্চতে বলছেন যে দুটি ভাগে ভাগ ছিল আসলে এই জুলাই অভ্যুত্থানের অংশ, 5ই জুন থেকে 18ই জুলাই এবং 19 জুলাই থেকে 5ই আগস্ট। প্রথম অংশটি অবশ্যই মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল। প্রথম অংশ মানে আপনারাও এটার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করেছেন, এর পরেও আছেন। মেটিকুলাস ডিজাইনটা কি বুঝতে পেরেছিলেন? পেরেছিলেন? দেখেন,
মেটিকুলাস শব্দটাকে একটা নেগেটিভ শব্দে পরিণত করা হয়েছে। ডক্টর ইনুজ যখন এই কথাটা বললেন তখন এটাকে একটা নেগেটিভ শব্দে পরিণত করা হয়েছে প্রোপাগান্ডা চালিয়ে। এই আন্দোলনটার ধরন অন্য যে কোনো আন্দোলনের চেয়ে একটু আলাদা ছিল। এটা আপনি গণ অভ্যুত্থানের ইতিহাস যখন লেখা হবে তখন আপনি দেখবেন। আলাদা ছিল মানেটা কি? আলাদা ছিল মানে হচ্ছে এই আন্দোলনের একজন নেতা ছিল না, এই আন্দোলনের কয়েকজন নেতা সামনে ছিল, আরো বড় বড় নেতা, বড় বড় রাজনৈতিক দলের নেতারা ছিল পেছনে। নর্মালি বড় রাজনৈতিক দলের নেতারা সামনে থাকেন, সাধারণত তারা পেছনে থাকেন, কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে তারা পেছনে ছিলেন 1 নম্বর। 2 নম্বর, এই আন্দোলনের নেতা একজন ছিলেন না। যেমন গোয়েন্দা সংস্থার সঙ্গে আমরা সাংবাদিক হিসেবে তখন দেখেছিলাম, কাকে ধরবে, কাকে ধরলে আন্দোলনটা বন্ধ করা যাবে, কাকে ধরলে আন্দোলনটা বাইপাস করা যাবে, ডাইভার্ট করা যাবে, এইটা আমাদের গোয়েন্দারা জানতেন না। তারা হাসনাতকে ধরবেন, তারা নাহিদকে ধরবেন, তারা আসিফকে ধরবেন, না কাকে ধরবেন এটা তারা বুঝতে পারছিলেন না। তো বাংলাদেশে এ যাবৎকালে যত আন্দোলন হয়েছে এই প্রক্রিয়ায় কোনো আন্দোলন হয় নাই। এরশাদ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন খালেদা জিয়া, শেখ হাসিনা, বামরাও ছিল, একজন নেতা ঠিক ছিল। কিন্তু এই আন্দোলনে সেটা ঠিক ছিল না। একজনকে ধরা হয়েছে আর একজন একটা ঘোষণা দিয়েছে, একজন আত্মগোপনে চলে গেছে, তার পেছনে গোয়েন্দা লেগেছে, আর একজন একটা ঘোষণা দিয়েছে, এবং ওই যে কে ঘোষণা দিয়েছে আমরা গণমাধ্যম হিসেবে আমরাও তাদের খুব পরিষ্কার করে জানতাম না, একটু একটু জানতাম। আবার একই রকম ভাবে গোয়েন্দারা বা সরকারও জানতো না। পুরো সিস্টেমকে, সরকারের পুরো মেকানিজমকে ফেল করানো হয়েছিল, বিভ্রান্ত করা হয়েছিল। তো মেটিকুলাস শব্দটা তো আকাশ থেকে পড়ে না, এই শব্দটা তো আমাদের এখানে আছে। তো মেটিকুলাস শব্দ দিয়ে এই ধরনের বহু জিনিসকে বোঝানো হয়েছে। মেটিকুলাস শব্দ মানে ষড়যন্ত্র করে। কারণ ষড়যন্ত্র মানেটা কি, সেটাও যে খুব সবসময় খারাপ শব্দ তা তো নয়। আগরতলা ষড়যন্ত্র তার খারাপ শব্দ না। তো এখন এই এই ব্যাপারগুলো ঘটেছে। অবশ্যই এটা অন্য আন্দোলনের চেয়ে আলাদা ছিল। মেটিকুলাস বলতে এখানে সেটাই বোঝানো হচ্ছে, মানে একজন সুনির্দিষ্ট নেতা নাই, সুনিপুণ অনেকে। পরিকল্পনা বললে আমরা আসলে বাংলায় যদি ডেফিনেটলি বলি। নিপুণ পরিকল্পনা। নিপুণ পরিকল্পনা না থাকলে 5 জন 7 জন 10 জন লিডার থাকতে পারে না। একজন ধরা হলে যোগাযোগ বন্ধ, ইন্টারনেট বন্ধ, ফোনে কথা বলা যাচ্ছে না, সেরকম একটা জায়গাতে একজন কে খুঁজে পাওয়া যাচ্ছে না, আরেকজন কোনো একটা কোণার থেকে ছোট্ট একটা ঘোষণা দিয়ে দিচ্ছে, ভিপিএন দিয়ে ফেসবুক চালানো হচ্ছে, সেটার উপরে ভিত্তি করে সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়ছে। তো এগুলো কি আপনার সুনিপুণ পরিকল্পনার অংশ না? অথবা ঘটনার পরিপ্রেক্ষিতে সুনিপুণ পরিকল্পনা হয়ে গেছে? সুতরাং এটাকে, মেটিকুলাস শব্দকে আপনার এত নেগেটিভলি উপস্থাপনের কোনো না, কারণ নেই। নেগেটিভলি না, মেটিকুলাসের একটা সুনির্দিষ্ট অর্থ আছে, সে সুনির্দিষ্ট বা সুনিপুণ সেই একটা, অর্থের মধ্যে এই আমি যতগুলো কথা বললাম এই মানে পুরো তার মানে তো ব্যাপারটা, ষড়যন্ত্র না, মেটিকুলাস মানে তো ষড়যন্ত্র, এটার আবিধানিক এটাকে অর্থও তা না। এই এরকম একটা নেগেটিভ, নেগেটিভ এরকম একটা নেগেটিভ ওয়ার্ডে পরিণত করা হচ্ছে, তার না? কারণ পরিণত হয়তো এটার একটা বিশ্লেষণ এরকম হতে পারে যে মেটিকুলাস, আমরা তো মানে অন্তত ভাবছিলাম যেটি কোনো রকম পরিকল্পনা ছাড়া কোটা আন্দোলন থেকে মানুষ নামলো কোটা আন্দোলনের পরিকল্পনায়, তারপরে সেটি সরকার পতন হয়ে গেল। এবং যেটি আমরা জানি গণ অভ্যুত্থান, সবাই মানুষ ঝাঁকে ঝাঁকে, কোনো নেতৃত্ব নাই সেখানে, মানুষ যোগ দিল, স্বয়ংক্রিয় বা স্বপ্রণোদিত একটা ব্যাপার স্যাপার এর মধ্যে। স্বপ্রণোদিতের সঙ্গে মেটিকুলাস শব্দের কোনো পার্থক্য নাই এই জায়গাটাতে। ধরুন 4 তারিখে যখন কর্মসূচি ঘোষণা দেওয়া হলো, 5 তারিখে কর্মসূচি নাই। পরবর্তীতে এই যে 5 তারিখ 6 তারিখের কর্মসূচিটা যে 5 তারিখে নিয়ে আসা হলো, একই সঙ্গে পরিকল্পিত, একই সঙ্গে তাৎক্ষণিকভাবে পরিকল্পিত, পুরো আন্দোলনটি স্বতঃস্ফূর্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু একই রকম ভাবে সুনিপুণ পরিকল্পিত হচ্ছে নেতৃত্বের জায়গা থেকে। যখন যেটা প্রত্যাশিত ছিল, যখন যেটা ঘটা দরকার ছিল, ঠিক তখন সেটা ঘটেছে। সব সময় একে একে 2 হয়েছে, কখনো একে একে 0 হয় নাই। যে কারণে এই পরিকল্পনাগুলো কাজে লেগে গেছে। পরিকল্পনাগুলো যদি কাজে না লাগতো তখন আমরা ব্যাখ্যা করতাম, বিশ্লেষণ করতাম, একটা ভালো আন্দোলন হয়েছিল, প্রথম কিন্তু অংশটা অভিজ্ঞতা। শুধু মেটিকুলাসলি ডিজাইন ছিল, পরেরটুকু আর ছিল না। মানে কোনটা? মাহফুজ আলম বলছেন, কোনটা? মাহফুজ আলম বলছেন যে এই আন্দোলনকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। তিনি বলছেন 5ই জুন দেখেন, থেকে। এই মাহফুজ আলম যেটা বলেছেন, মাহফুজ আলমের ব্যাখ্যাটা মাহফুজ আলমের কাছ থেকে নিতে হবে। আর আমার ব্যাখ্যাটা হচ্ছে অন্য যে কোনো আন্দোলনের চেয়ে এই আন্দোলনটা আলাদা ছিল, পরিকল্পিত ছিল। এবং শুরুর দিকে যতটা না পরিকল্পিত ছিল, পরবর্তীতে এটা আরো বেশি পরিকল্পনার আওতায় চলে আসে, এবং সেটাকেই এক জায়গাতে গুছিয়ে শব্দটা বলা হয়েছে যে মেটিকুলাস যদি ডিজাইন। মাহফুজ আলম বলছেন শুরুর হ্যাঁ, দিকেই মেটিকুলাসলি ডিজাইন ছিল, পরের দিকে হতে পারে, ছিল হতে পারে। তারা ছাত্র তারা জনতার তো অংশগ্রহণ। আন্দোলনের মূল জায়গাটা ছিল, মূল চালিকা শক্তি ছিল।
যাই হোক, আমি পরের প্রশ্নে যাই। আপনি যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টার, ওয়াশিংটনের প্রেস মিনিস্টার হিসেবে কাজ করছেন, এটি হয়তো আমাকে একটু ভালো করে বলতে পারবেন। মার্কো রুবিও গত 1 জুলাই ফোন করেছিলেন ডক্টর ইউনুসকে, এবং 15 মিনিটের মতো কথা হয়েছে তাদের মধ্যে। কি কথা হয়েছে সেটি আমরা আমরা বাংলাদেশের পক্ষ থেকে খুব স্পষ্ট জানতে পারি নাই। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, মানে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, বন্ধুত্বপূর্ণ আলোচনা, প্রেস সচিবের কাছ থেকে জানা গেছে। আর পররাষ্ট্র দপ্তর, মার্কিন পররাষ্ট্র দপ্তর, তারা বলছেন যে অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করার বিষয়ে যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত, এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। আসলে কি হয়েছে? মানে অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে কি আলোচনা হলো? ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা স্থিতিশীলতা বৃদ্ধির জন্য কি প্রতিশ্রুতি হলো বা কি হলো, একটু বলতে পারেন? প্রথমত কথা, এটা ছিল একটা রুটিন কল। রুটিন কলে দুই দেশের, এক দেশের পররাষ্ট্রমন্ত্রী আর এক দেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলেছে, এবং সেই কথার মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে যেটা দেয়া হয়েছে, আপনি যে কথাগুলো বললেন, এবং বাংলাদেশের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে, এই বিষয়গুলোই সেখানে আলোচনা হয়েছে। সেখানে এমন কোনো বিষয় আলোচনা হয় নাই যেটা গোপন রাখা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের একটা পরিকল্পনা আছে। এই অঞ্চলে তারা তাদের প্রভাব তৈরি রাখতে চায়। সেই ক্ষেত্রে তারা বাংলাদেশের সহায়তা আছে, বহু বছর আগে থেকে এটা চেয়ে আসছে। এবং বাংলাদেশ সবসময়ই বলেছে আমরা সংঘাত চাই না, সবার সঙ্গে বন্ধুত্ব চাই। যে জায়গাতে যে সমর্থন বাংলাদেশের দেয়া দরকার, বাংলাদেশ সেই জায়গাটাতে সেই সমর্থন দিবে, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। এর মধ্যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, খুব স্বাভাবিক। বাংলাদেশের একটা ইন্টারিম সরকার, ডক্টর ইউনূস সেখানকার নেতা, তার সঙ্গে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে, সেখানে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ এসেছে। ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে যে কথাগুলো তিনি পাবলিকলি বলেছেন, মানুষের সামনে বলেছেন, সেই কথাগুলোই পুনর্ব্যক্ত করেছেন। আর অর্থনীতি বলতে, অর্থনীতি এই মুহূর্তে আপনি জানেন যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। ট্যারিফ ইস্যুতে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র পৃথিবীর বহু দেশের ক্ষেত্রে উপর ট্যারিফ আরোপ করেছে। এখন বাইলেটারাল আলোচনা চলছে, বাংলাদেশ একটা পার্ট, যুক্তরাষ্ট্র একটা পার্ট। সেই আলোচনার অনেকগুলো মিটিং হয়েছে, কিছু গণমাধ্যমে এসেছে, কিছু গণমাধ্যমে আসে নাই। গত 2 তারিখ বা 3 তারিখেও একটা মিটিং হলো। এই 2-1 দিনের মধ্যে হয়তো আরেকটা মিটিং হবে। এর সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি, আমরা কি যুক্তরাষ্ট্র থেকে ইম্পোর্ট করব, বাংলাদেশ কি এক্সপোর্ট করবে, এই সমস্ত অর্থনীতির বিষয়গুলো এখন আলোচনার একেবারে তুঙ্গে আছে, আলোচনার মধ্যে আছে। সুতরাং এই বিষয়গুলি আলোচনা হয়েছে। এখানে খুব গোপন কোনো কিছু আলোচনা বা প্রকাশ করা যাবে না এরকম কোনো কিছু আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু সুনির্দিষ্ট তাহলে কোনো আলোচনা হয় নাই? সব কয়টাই সুনির্দিষ্ট আলোচনা, যেমন ট্যারিফ মানে অর্থনীতি আচ্ছা, এই যে সুনির্দিষ্ট মানে আলোচনা। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে আসলে প্রতিশ্রুতি এটার হয়েছে, কি সঙ্গে হবে, কি বাংলাদেশ যেহেতু প্রতিশ্রুতি? সরাসরি সম্পৃক্ত নয়, এটার সঙ্গে যেহেতু বাংলাদেশ সরাসরি সম্পৃক্ত নয়, এই জায়গাটা বাংলাদেশের সঙ্গে সুনির্দিষ্ট করে আলোচনা হবে না। ইন্দো ইন্দো প্যাসিফিক এই অঞ্চলের সঙ্গে যে সমস্ত দেশ সম্পৃক্ত, সেই সমস্ত দেশের সঙ্গে এই আলোচনাটা সুনির্দিষ্ট করে হয়। বাংলাদেশকে এই আলোচনাটার সঙ্গে রাখার চেষ্টা করা হয়, এবং বাংলাদেশ সরাসরি সুনির্দিষ্ট করে এর সঙ্গে যোগ দিতে চায় না। সেই কারণে বাংলাদেশ এই জায়গাটায় আলোচনা পর্যায় পর্যন্তই থাকে। চায়না হয়তো আমার কথাটা বলা ঠিক নয়, আমি এই জায়গাটাতে কথা বলতে পারি না। পারি না। এই আলোচনাটা পূর্বেও আমরা যেরকম দেখেছি, এখনো সেরকমই দেখেছি। কিছুটা বায়বীয় জায়গাতে আলোচনাটা হয়, সুনির্দিষ্ট করে এই জায়গাটা আলোচনা হয় না বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের। তাহলে এই আলোচনার ফল কি হলো, মানে এই আলোচনা থেকে কি আসলো? আলোচনা থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কটা জোরদার আছে, জোরদার হচ্ছে। ট্যারিফ ইস্যুতে বাংলাদেশ খুব ভালো একটা ছাড় চায়, সেই জায়গাটা নিয়ে আলোচনা হয়েছে। এখন দেখার বিষয় যে কি অর্জন হলো। রাজনৈতিকভাবে অর্জন হলো যে বাংলাদেশের সঙ্গে বর্তমান বর্তমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের, ডক্টর ইউনূস সরকারের একটা ভালো সম্পর্ক আছে, যোগাযোগ তৈরি হয়েছে, যোগাযোগ আছে, কথা হচ্ছে। এম্বাসি থেকে আমাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। ট্যারিফ ইস্যুতে আলোচনা হচ্ছে, বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে আলোচনা হচ্ছে। এরকম মানে ওই বাংলাদেশের শেখ হাসিনা সরকার যখন ছিল তখনও তো যোগাযোগ হতো, এটা মানে থাকবেই। গুরুত্বপূর্ণ সফরও হতো, কিন্তু সেটা সম্পর্ক তো তো খারাপ যোগাযোগ ছিল। ধারণা করা হচ্ছিল, এই যোগাযোগটা গুরুত্বপূর্ণ কেন অন্য সময়ের চেয়ে। ধারণা করা হচ্ছিল যে ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে ডেমোক্রেটদের যে সুসম্পর্ক আছে, রিপাবলিকানদের সেই সুসম্পর্ক নাই, এরকম একটা প্রচারণা ছিল। সেই প্রচারণাটা যে ঠিক নয়, মার্কিন প্রশাসনের সঙ্গে বর্তমান সরকারের যোগাযোগের মধ্য দিয়ে সেই ধারণাটা ভুল প্রমাণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের বিশেষ কোনো সরকারের না।
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানে সঙ্গে ভালো যোগাযোগ সম্পর্ক। খারাপ আর ভালো এটি আমরা বুঝবো কি করে? কারণ শেখ হাসিনার সঙ্গে যখন যোগাযোগ হতো তখনও যোগাযোগটা হতোই, সব সময় অনেক যোগাযোগ হতো, এম্বাসির সাথে যোগাযোগ বলি বা একদম গুরুত্বপূর্ণ লিডাররা সফর করতেন বাংলাদেশে, অথরিটি সফর করতেন, কথা হতো, যোগাযোগ তো হতোই, কিন্তু সম্পর্ক খারাপ ছিল। আর এখন ভালো বা খারাপ, ধরেন আপনি ভালো বা খারাপ বুঝবেন কিভাবে, হুম গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ ভারতের সঙ্গে বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সম্পর্ক খুব ভালো ছিল, বোঝা যেত। হুম এখন সম্পর্ক ভালো নাই, সেটা বোঝা যায়। আমেরিকার সঙ্গে বিগত সরকারের সম্পর্ক ভালো নাই যে কথাটা বলা হচ্ছে, সেটা কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, নির্বাচনের সময় তাদের মতামত, বক্তব্য, অবস্থান, তার পরিপ্রেক্ষিতে। কিন্তু ব্যবসাগত, ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য ক্ষেত্রে যে সম্পর্ক ছিল, ধারণা করা হচ্ছিল যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অর্থাৎ বাংলাদেশের সরকার পরিবর্তন এবং এইখানকার ডেমোক্রেটদের পরাজয়ের পর রিপাবলিকানরা ক্ষমতা, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসলে, বিশেষ করে ডক্টর ইউনূসের সঙ্গে হয়তো সেই সম্পর্কটা তেমন আর নাও থাকতে পারে। ধারণা করা হচ্ছিল, প্রোপাগান্ডা চালানো হচ্ছিল যে ট্রাম্প ডক্টর ইউনূসকে পছন্দ করেন না বা রিপাবলিকানরা ডক্টর ইউনূসকে পছন্দ করেন না। কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে কাজের সূত্রে দেখছি যে এইখানে সম্পর্ক ভালো, সম্পর্ক পছন্দ অপছন্দ কোনো ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে নাই। বাংলাদেশের সঙ্গে উল্টো অনেক ক্ষেত্রে সম্পর্ক আরো ভালো হয়েছে এবং রিপাবলিকানরাও বাংলাদেশের বিষয়ে, ডক্টর ইউনূস সরকারের বিষয়ে একই রকমের সমর্থন বা তার চেয়ে বেশি সমর্থন দিয়ে যাচ্ছে। সুতরাং এইটার এই এই সমর্থনটা এই- আসলে কতদিনের জন্য? আপনি নির্বাচন বিষয়েও কথা হয়েছে বলছিলেন, আহ, মানে যুক্তরাষ্ট্র এখন নির্বাচন নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে বরাবরই তাদের একটা অবস্থান থাকে, এখন কি অবস্থা? যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো অবস্থান নাই। যুক্তরাষ্ট্র বলে নাই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, যুক্তরাষ্ট্র বলে নাই যে এই নির্বাচনটা 2 বছর পরে হতে হবে বা নির্বাচনটি কালকে হতে হবে। যুক্তরাষ্ট্র গণতন্ত্রের, একটা গণতন্ত্রে উত্তরণ দেখতে চায় বাংলাদেশে। হুম। সেই গণতন্ত্রে উত্তরণের জন্য যুক্তরাষ্ট্র সরকারের, ডক্টর ইউনূসের সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে। তিনি যে প্রক্রিয়াতে গণতন্ত্রে পদার্পণের টাইম লাইন সেট করেছেন, তার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন আছে। হুম। মানে এটা কত দিনের জন্য নয়, সরকারটি তো ইন্টারিম সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নির্বাচন পর্যন্ত, জুলাইতে নির্বাচন হলে জুলাই পর্যন্ত, জানুয়ারিতে নির্বাচন হলে জানুয়ারি পর্যন্ত। সরকার তো এক নির্বাচনকালীন সরকার, নির্বাচন পর্যন্ত সরকার। এখন এবং আর যুক্তরাষ্ট্র সমর্থনের, ঠিক অংশগ্রহণ মূলক নির্বাচনের প্রসঙ্গটা তোলে না, আগে এটা তাদের একটা অন্যতম টার্ম ছিল অংশগ্রহণমূলক, কেন সেটি করে না সেটি? এটা যুক্তরাষ্ট্র ভালো বলতে পারবে। আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণের কথা বলতে পারবে। আওয়ামী লীগ নিজেকে যে এক ধরনের দেউলিয়াত্বে প্রমাণ করেছে, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ যে মানুষ হত্যা করেছে, সেই সমস্ত হত্যার পরিপ্রেক্ষিতে তারা হয়তো চায় না যে একটা হত্যাকারী, গণহত্যাকারী দল, সেই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, তারা হয়তো সেটা মনে করেন না। হয়তো বা, এটা আমি তা বলছি, এটা নিয়ে আমার তার সাথে কথা হয় মানে নাই আওয়ামী তার লীগকে সঙ্গে। নিষিদ্ধ করার পরে যখন প্রশ্ন করা হয়েছিল স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র, তখন তিনি আসলে এটিতে খুব ইতিবাচক মন্তব্য এটা করেন নাই। দেখেন, এটা বাংলাদেশের রাজনীতিতে, পৃথিবীর রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বাংলাদেশের মতো একটি দেশে যেখানে ছোটখাটো একটা ঘটনা ঘটলে ইউরোপ বা উত্তর আমেরিকা যেখানে কথা বলে, মন্তব্য করে, আওয়ামী লীগের মতো একটা দলকে, দলের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়ার ফলে পরও জাতিসংঘ খুবই সহজ, খুব নরম ভাষায় একটা প্রতিক্রিয়া দেখিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো প্রতিক্রিয়া দেখায় না, ইউরোপ কোনো তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। এই যে না দেখানো, না দেখানোর কারণটি হচ্ছে আওয়ামী লীগ আর এখন রাজনৈতিক দল নাই। আওয়ামী লীগ একটা গণহত্যাকারী, এটির একটা সাথে কি খুনি মানে বাহিনীকে ওইভাবে বলার কোনো সুযোগ আছে কিনা যে রেজিম চেঞ্জের সাথে তারা জড়িত ছিল বলেই তারা এখন আসলে এটার মধ্যে আর তাদের কোনো অবস্থান নাই? এটা আমার কাছে মনে হয় এটা কল্পিত, কল্পিত কল্পনা করতে চাইলে এরকম করে কল্পনা করতে পারি, কিন্তু এর কোনো ভিত্তি আছে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, এটি আপনার কাছে মনে হয় না? আমি আরেকটা শেষের দিকে একটা প্রশ্ন করি, সাংবাদিকতার বিষয়ে প্রথম উপদেষ্টা প্রেস সচিব তিনি বলছেন বিগত 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের অনুসন্ধানে তদন্তের জন্য আমরা চিঠি লিখছি, জাতিসংঘকে আমরা বলেছি আপনারা বাইরের বিশেষজ্ঞ দেন, তারা তদন্ত করলে এখানে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তদন্ত, মানে সেটার কথা তিনি বলছেন যে সেটি করার জন্য তারা চিঠি দিচ্ছেন। তদন্ত এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে এরকম তদন্ত প্রয়োজনীয়তা কতটুকু, করে কি হবে? প্রথমত কথা, এরকম কোনো তদন্ত যদি জাতিসংঘ বা অন্য কাউকে বা কোনো মানবাধিকার সংগঠনকে যদি করতে বলা হয়, এর মধ্যে আমি কোনো অন্যায়, অপরাধ বা ভুল কোনো কিছু দেখি হুম। না। তদন্ত করে দেখবেন, তদন্ত করে বাংলাদেশের সাংবাদিক, গত 15 বছরের সাংবাদিকতা বিষয়ে যে সমস্ত ধারণা প্রচলিত আছে, বাংলাদেশের গণমাধ্যমে রাস্তা কমে যাওয়া, সাংবাদিকদের দালালি করা, ইত্যাদি ইত্যাদি যে অভিযোগগুলো আছে, আমরা বলছি
সেই অভিযোগগুলো আদৌ ঘটেছে কিনা, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সেগুলোকে কিভাবে দেখা হয়, সেগুলোকে আরো বিস্তারিতভাবে জানা যাবে। সেক্ষেত্রে এর মধ্যে তো কোনো, এর মধ্যে আমি তো মনে করি যেটা করলে বাংলাদেশের গণমাধ্যম উপকৃত হবে, তারা যেটা করবে সেটাকে মেনে নিতে হবে, আমি সেটা এখন বলছি কি না। সঠিক সাংবাদিকতাটা হচ্ছে? আমরা যেভাবে করছি, আমাদের যেহেতু গত 15 বছর আমরা সাংবাদিকতা করি নাই, গত 15 বছর যেহেতু আমরা একটা অন্ধ দলান্ধের ভূমিকা নিয়েছিলাম একটা বড় অংশ, সেই কারণে এখন যখন একটা মুক্ত পরিবেশ এসেছে, সেই মুক্ত পরিবেশে আমাদের যে সমস্ত দলান্ধ অবস্থা হয়েছিল দুইভাবে, একটা হলো ব্যক্তি আর একটা হলো ইনস্টিটিউশন, গণমাধ্যম ইনস্টিটিউশন হিসেবে। তো যে সমস্ত ইনস্টিটিউশন দলান্ধ ভূমিকা পালন করেছিল, সেই সমস্ত ইনস্টিটিউশন নিজেরা ভয়ে, নিজেরা নিজেদের একটা ভয়ে এখনো যে সঠিক সাংবাদিকতা করা দরকার তারা যে সঠিকটা করছে সেটা হয়তো না, অনেকেই করছেন। সেই না করার ক্ষেত্রে একটা দায় পড়ছে যে সরকার ভয় দেখাচ্ছে। সরকারের জায়গা থেকে একজন একটা কথা বললেই গণমাধ্যম ভয় পেয়ে যাবে, সেই রকম অবস্থা এখন বাংলাদেশে নাই। কিন্তু কোনো কিন্তু কোনো সাংবাদিকদের গণমাধ্যম মধ্যে যে মবের ভয় কাজ করে, তার কি হবে? মবের ভয় কাজ করে, সেটা বাংলাদেশ তো, কেউ তো বিচ্ছিন্ন কিছু নয়। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, এই যে মবের ভয় কাজ করে, এগুলো এক ধরনের অজুহাত। আমি যে সাংবাদিকতা করছি না, যদি না করে থাকি, সেটা করছি না, আমি বিগত সময়ে যে তোষামোদী করেছিলাম সেই তোষামোদীর পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা, আমার অপকর্মের বিরুদ্ধে, এক ধরনের ভয় ব্যক্তি এবং ইনস্টিটিউশন সবাই। সরকারের দায়িত্ব হচ্ছে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, আর যারা দোষী নয় ইনস্টিটিউশনগতভাবে ব্যক্তি পর্যায়ে তাদেরকে উৎসাহিত করা, সঠিক সাংবাদিকতা করা। আর সাংবাদিকদের দায়িত্ব, ইনস্টিটিউশনের দায়িত্ব হচ্ছে সাংবাদিকতাটা করা। যে বিগত 16 বছর যে আমরা সাংবাদিকতাটা করি নাই, এখনো আমরা কোনো না কোনো কোনো প্রক্রিয়ায় যেন সেই ধারাতে থেকে না যাই, এবং সেখানে যেন আমরা অজুহাত হিসেবে মবের ভয়, অজুহাত হিসেবে কে কথা বললো তার ভয়, সেইগুলোকে অজুহাত হিসেবে দান না কিন্তু করে এই আমরা ভয়গুলো এড়াবে কি করে যদি আসলে এরকম বলা হয়, সাংবাদিকতা দিই। মানে চাকরি চলে সাংবাদিকতা যাবে কারো কথায় এরকম? সাংবাদিকতা দিয়ে এড়াবে, হুম। সাংবাদিকতা দিয়ে এড়াবে। কিন্তু সাংবাদিকতা করলে যে তার তার পোস্ট হারাতে হবে না, তাকে চাকরি তার চলে যাবে না? আহ, এরকম একটি দুটি ঘটনা ঘটেছে, আপনি যেটার কথা বলবেন, এরকম একটি দুটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো ঘটা উচিত ছিল না, কিন্তু সেই ঘটনাগুলো ঘটেছে। যেহেতু একটা ঘটনা ঘটেছে, একজন একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এবং ওই ইনস্টিটিউশনটা যেহেতু পূর্বে সাংবাদিকতা করে নাই, ওই ইনস্টিটিউশন ভয় পেয়েছে যে আমার বিরুদ্ধে তাহলে এখন ব্যবস্থা নেওয়া হবে। এই ভয়ে সে সাংবাদিকের চাকরিচ্যুত করেছে। আমাদের এখানে যেহেতু সাংবাদিকদের এখন কি আমার ভয় একটু ইনস্টিটিউশনগতভাবে, উল্টো বেশি করছে কিনা, যে এতদিন ওখানে করেছে? হ্যাঁ করছে, হ্যাঁ। করছে উল্টো বেশি করছে, যেটা করা উচিত হচ্ছে না, যেটা সাংবাদিকতার জন্য ক্ষতিকর হচ্ছে। আমি এই যে, তোষামোদী, এক হ্যাঁ, ধরনের তোষামোদী মানসিকতা এখনো কেউ কেউ করছেন, কোন কোন ইনস্টিটিউশন করছেন, সেটা করা উচিত হচ্ছে না, জি, স্পষ্ট। এটা সাংবাদিকতার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পর থেকে অনেক দাগী আসামি, সন্ত্রাসী, জঙ্গি নেতাদের জামিন হয়ে গেছে, কিন্তু সাংবাদিক যারা গ্রেপ্তার হয়েছে তাদের জামিন কোনোভাবেই হচ্ছে না। এটিকে আপনি কিভাবে দেখেন? প্রথমত কথা, আমি দাগী আসামির সঙ্গে সাংবাদিকদের এটাকে মিলিয়ে দেখি না। দাগী আসামিরা কোন প্রক্রিয়াতে জামিন পেয়েছে, কোন মামলায় জামিন পেয়েছে, কবে জামিন পেয়েছিল, তারপরে কবে সে মুক্তি হলো, এগুলো নিয়ে গণমাধ্যমের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করে সংবাদ প্রকাশ করে দেশের মানুষকে সঠিক তথ্য জানানো। আর সাংবাদিকদের মধ্যে থেকে যারা আটক অবস্থায় আছেন, এদের প্রায় কেউই 15 বছর সাংবাদিকতা করেননি। এদের সবাই এক ধরনের প্রোপাগান্ডা চালিয়েছেন, ইনস্টিটিউশনকে ব্যবহার করে প্রোপাগান্ডা চালিয়েছেন, মানুষের চরিত্র হনন করেছেন। এই ইনস্টিটিউশনকে ব্যবহার করে প্রোপাগান্ডা করেছেন, চরিত্র হনন করেছেন। এই সমস্ত কারণে তারা এবং বাংলাদেশের গণমাধ্যম ইমেজ হারিয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে তারা অসৎ কি করেছে, কি সুবিধা নিয়েছে, এই সমস্ত জায়গা অনুসন্ধান করে সুনির্দিষ্ট মামলা দিয়ে তাদের এই বিচার প্রক্রিয়া অগ্রসর, বিচার প্রক্রিয়ায় অগ্রসর হওয়া। সত্যিই যদি কেউ হত্যা মামলায় জড়িত থাকে তাহলে তাকে অবশ্যই হত্যা মামলায় বিচার করতে হবে। কিন্তু মানুষের ভেতরে যেন এই ধারণাটা তৈরি হয়ে না যায় যে তাকে শুধুমাত্র আটক রাখার জন্য হত্যা মামলায় আটক করা হয়েছে, কিন্তু এই হত্যা মামলাগুলোর আদৌ তার ক্ষেত্রে, অভিযোগের ক্ষেত্রে ভিত্তিটা আছে কিনা। আমার ধারণা যে প্রথম অবস্থাতে এরা পালিয়ে যাবার ক্ষেত্রে, যেহেতু পালিয়ে যেতে পারে, এই কারণে তাদের অনেককে হত্যা মামলায় আটক করা হয়েছে। এবং সময়ের সঙ্গে সঙ্গে এটা একটা চলমান প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে যে অসততার অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে, সেই সমস্ত অভিযোগগুলো তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।
আর ঢালাওভাবে যেটা বলা হয় যে সাংবাদিকরা পাচ্ছে না, এরা তো সাংবাদিকতাই করে নাই, এরা তদবির করেছে, এরা তোষামোদী কিন্তু করেছে, হত্যা মামলায় তারা এরা জামিন পাচ্ছেন না, পরিগ্রহণ মানে বিষয়টা এরকম যদি বলি, হত্যা সেটা তো মামলায় আদালতের, সেটা তো আদালতের ব্যাপার, এটা তো আমি মন্তব্য এটা করতে কি পারি না। আসলেই আদালতের ব্যাপার জনাব গোলাম মুর্তজা? জামিন অবশ্যই আদালতের ব্যাপার, এখানে তো আমি মন্তব্য করতে পারি না। আমি যে কাকে গ্রেপ্তার করা হবে, মানে আদালতও যেভাবে মবের ভয়ে থাকে, তাহলে সবই কি আসলে আদালত নিজস্ব সিদ্ধান্তে করতে পারছে? আদালত মবের ভয়ে থাকে আমি এটা মনে করি না। আদালতে ডিম মারা হচ্ছে, উকিলরা মারামারি করছেন, এটা জাজকেও থ্রেট হচ্ছে, দেওয়া হচ্ছে। সেটা সেটা মারা উচিত নয়, কাঙ্ক্ষিত নয়। কিন্তু আপনার বুঝতে হবে যে এই মানুষগুলো কি পরিমাণ জনমানুষকে বিক্ষুব্ধ করেছিল। আমি এটাকে জাস্টিফাই করছি না। হ্যাঁ, আমি এটাকে কোনোভাবেই জাস্টিফাই করছি না যে তার ডিম মারাটা ঠিক আছে, মানুষ তার উপরে ক্ষুব্ধ ছিল এই কারণে ডিম মেরেছে, আমি জাস্টিফাই করছি না। আমি বলছি বাস্তবতা আমরা কেউ অস্বীকার করতে পারিনি, তো সেটা বিবেচনায় রাখতে হবে আমাদের। আদালত মবের ভয়ে জামিন দিচ্ছে না, মবের ভয়ে জামিন দিচ্ছে, আমি এই বক্তব্যের সঙ্গে এক, এটা অনেক সরলীকরণ মানে বক্তব্য। তাহলে এটি, মানে আপনি মনে করছেন যে আইনি প্রক্রিয়া এটি হচ্ছে যে হত্যা মামলায় সাংবাদিকরা আটক আছেন এবং তাদের জামিন হচ্ছেন, এটা একদম আইনি প্রক্রিয়া হচ্ছে? হত্যা মামলায় আটক আছেন, আমার আপত্তি আছে যে এরা সাংবাদিক না, হুম। এরা গত 15 বছর সাংবাদিকতা করে নাই, এরা সাংবাদিকদের শত্রু, গণমাধ্যমের শত্রু, সাংবাদিকতার আচ্ছা, সবচেয়ে হত্যা বড় মামলায় গণমাধ্যমের শত্রুরা হত্যা মামলায় আটক আছেন, তাদের জামিন হচ্ছে না, এটাও কি ঠিক হচ্ছে? ঠিক কি ভুল যেহেতু আদালত দিচ্ছেন, এটা আদালত নির্ধারণ করবে। এরকম এইখানে আমি কথা আমরা যখন দেখতাম বিএনপির নেতাদের জামিন হতো না বা শাস্তি হতো, আমরা জানতাম আসলে ঘটনাটা কি ঘটছে, কিন্তু আদালতের উপর ছেড়ে দিত, আইনটা নিজস্ব গতিতে চলছে। এই বক্তব্যটা কি এটা, ওরকম? না না, এরকম মোটেই মোটেই সেরকম নয়, এখানে কারো নামে 400 মামলা দেয়া হয় নাই। হয়েছে তো আওয়ামী লীগ নেতাদের নামে 400 মামলা, বা এক একটা আওয়ামী মামলায় লীগ নামে 400 আসামি 400 তো না, আছে। ওদের তো 4 কোটি মামলা হওয়া উচিত, তারা যে পরিমাণ অপকর্ম হ্যাঁ, করে তা বলতে পালিয়েছে। পারেন। বিএনপি নেতাদের যে সমস্ত, মির্জা ফখরুলের নামে যে মামলা দেয়া হয়েছিল, ওই মামলায় মির্জা ফখরুলের নামে মামলা দেওয়ার কথা নাই, 100 মামলা মির্জা ফখরুলের নামে দেওয়ার কথা নাই, গাড়ি ভাঙচুর, ময়লার গাড়ি পোড়ানো, এই মামলা। আর আওয়ামী লীগের নেতারা কি পরিমাণ অপকর্ম কিন্তু করেছে, এই কি পরিমাণ, সাংবাদিক, তাদের নামে কি হত্যা মামলা দেওয়ার কথা? হতে পারে যে তাদের প্রথম অবস্থাতে আটকের ক্ষেত্রে হয়তো এই মামলাগুলো দেওয়ার প্রয়োজন হতে পারে কারো কারো ক্ষেত্রে, পরবর্তীতে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে বিচার করা হবে। আর যদি তারা সত্যি সত্যি হত্যার সঙ্গে সম্পৃক্ত থেকে থাকেন, তারা তো দলের দলান্ধ ছিলেন, এখন তারা কোন কি করেছেন আর কি করেন নাই তার সবকিছু তো আমরা জানি না। তারা তদবির করেছেন, তারা মাহফুজ আনামও এমনকি গণমাধ্যমকে, বলেছেন, আপনার সাবেক বস তিনিও বলেছেন যে সাংবাদিক আমরা কি তাহলে খুনি হয়ে গেলাম, মানে তিনিও এটা বলছেন, তিনি এটা শক্ত প্রতিবাদ করছেন যে সাংবাদিকদের নামে হত্যা মামলার প্রথমত বিষয়টি। কথা, সাংবাদিকতায় আমার কোনো বস নেই। আমি ডেলি স্টারে কাজ করতাম, তিনি ডেলি স্টারের সম্পাদক, সেই হিসেবে সম্পাদকের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। যে কোনো এবং ডেলি স্টারের একেবারে জুনিয়র একজন সংবাদকর্মীর পক্ষে, কর্মীর বিষয়ের প্রতিও আমার শ্রদ্ধা শ্রদ্ধা আছে। কিন্তু ডেলি স্টার আসলে বসিং স্টাইলে আচ্ছা, চলে না, বস না, ঠিক আছে, সম্পাদক। সম্পাদক। তো সেই ক্ষেত্রে অবশ্যই তিনি সবসময় সত্য বলেন, তিনি সবসময় সাহসিকতার সঙ্গে কথা বলেন, স্রোতের বিপরীতে গেলেও তিনি কথা বলেন। হ্যাঁ, তিনি সেরকম একটা কথাই বলেছেন, তিনি একটা সত্য স্বীকার করে 80টা মামলা খেয়েছেন আওয়ামী লীগের সময়ে। তো এটা তো তার সত্য বলার একটা প্রমাণ। মানে এটা সত্য, এটা তার সত্য বলার প্রমাণ যে তো কি মিথ্যা, সাংবাদিকরা। এটা আমি যাচাই করার কেউ নয়। আমি বলছি সাংবাদিক হিসেবে তিনি যেটা ঠিক মনে করেছেন তিনি সেটা লিখেছেন, এটাই গণমাধ্যমের দায়িত্ব, এটাই সম্পাদকের দায়িত্ব। আপনি সাংবাদিক হিসেবে কি মনে করেন? আমি এখন এই মুহূর্তে সাংবাদিকতা সরাসরি ভাবে করছি না। মানে এখন আপনাকে আসলে আমি সরকারের এখন অবস্থানের সরকারের পক্ষেই অংশ, বলতে হবে? না না না, আমি এখন সরকারের অংশ। আমি কোন, আপনার কথা শুনে কি মনে হচ্ছে যে আমি সরকারের পক্ষে কথা বলছি? মানে আমি সরকারের পক্ষে কথা সাংবাদিক বলছি, আমি হিসেবে যদি বলছি না বলেন তাহলে কি হিসেবে বলবেন? না না, আমি সাংবাদিকতা করছি না তো। আমি এখন সাংবাদিক হিসেবে, আমি যদি সাংবাদিকের তো সাংবাদিকতা, কোনো রিটায়ারমেন্ট নাই, মানে সবসময় যারা সিনিয়র সাংবাদিক না, আমি সরাসরি দুই করছে বছর না তাদেরকে আমরা সাংবাদিক পরিচয় দিই। আমি 2 বছরের জন্য সরকারের একটা দায়িত্ব পালন করছি। আমার এখন কাজ সুনির্দিষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে বাংলাদেশ দূতাবাসে থেকে বাংলাদেশের পক্ষ হয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, বাংলাদেশের জন্য যে বিষয়গুলো লাভজনক, যে বিষয়গুলো সুবিধাজনক, সেই সমস্ত জায়গাতে কাজ করা। আমি আবার যখন সাংবাদিকতায় ফিরবো এই সময়টা শেষ করে, তখন আমি সব বিষয় নিয়ে পূর্বে যেভাবে কথা বলতাম এখনো ঠিক সেইভাবেই কথা বলবো। আমি সরকারি দায়িত্বে থেকে সাংবাদিকের কথা তো বলতে পারি না, আমার কাজ এখন সুনির্দিষ্ট। তার মধ্যেও আমি কিছু কিছু কথা বলছি, আপনি শুরুতে যে ফেসবুকের কথা লেখা উদ্ধৃত করলেন, এরকম আরো কিছু কিছু কথা দেখবেন, দুই একটা ফেসবুকের পোস্ট দেখবেন, দুই একজন সংবাদকর্মী, দুই একটা টেলিভিশনের সঙ্গে কথা দেখবেন, কিছু কিছু কথা বলছি যতখানি বলা যায়। মানে তাহলে আসলে এখানে অনুচিত কিছু আপনি দেখছেন না, সাংবাদিকরা যে জামিন পাচ্ছেন এখানে আসলে অনুচিত কিছু দেখছেন না আইনের পক্ষে? অনুচিত হচ্ছে এটা যে এই 11 মাসেও এদের সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য বের করা যায় নাই, এটা হচ্ছে সরকারের জায়গা থেকে দুর্বলতা।
এরা যে পরিমাণ পাপ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে, সাংবাদিকতার ক্ষতি করেছে, সেই জায়গাটাতে যে এখনো সরকার ধরতে পারে নাই, এটা হচ্ছে সরকারের দুর্বলতা। তাদেরকে ধরা হয়েছে, এটা তো খুবই ভালো কাজ হয়েছে। কিন্তু হত্যা মামলায় যে তাদের জামিন হচ্ছে না, এখানে কোনো সমস্যা নাই। জামিন হচ্ছে না সেটা আদালতের ব্যাপার, আদালত কেন জামিন দিচ্ছে না? নিশ্চয়ই আইনের কোনো ধারা আছে, সেই ধারার কারণে তাকে জামিন দিচ্ছে না। অথবা সরকার জামিনযোগ্য অপরাধ, জামিন কেন পাবেন না? অথবা সরকার মনে করছে তাকে সরকার বলতে আদালত হয়তো মনে করছে যে তাদেরকে আটকে রেখে তাদের দুর্নীতির অনুসন্ধানটা সহজভাবে করা যাবে, হয়তো সেটা করছে, হয়তো দুর্নীতির অনুসন্ধান চলছে, আমরা হয়তো সেটা জানি না। এটা আদালত কি করে মনে করতে পারেন? আদালতের সামনে আছে হত্যা মামলা, দুর্নীতির অভিযোগ স্বাধীনভাবে তদন্তকে, এটা আদালতের মনে করা। আমি জানি না আদালত যে কোনো কারণেই হোক জামিন দিচ্ছেন না, সেটা আদালতের ব্যাপার, এটা আমার ব্যাপার না, আপনার ব্যাপার না। জি, আসলে যে কোনো কারণটাই একটু বোঝার চেষ্টা করছিলাম। শেষ বিষয়, জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র কি এক জিনিস? এটা বলা একটু মুশকিল। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র একটাই হওয়া উচিত। এখন একটি হচ্ছে রাজনৈতিক দল, আর একটি হচ্ছে সরকার। রাজনৈতিক দল এনসিপি এক রকমের করে চায়, সরকার আর এক রকমের করে করতে চায়, অথবা একই রকম করতে চায়, নাম হয়তো আলাদা। এখন দেখা যাক জুলাই সনদ কি আসে, জুলাই ঘোষণা কি আসে। জুলাই সবগুলো মাসে হবে? মানে রাজনৈতিক দল ডক্টর ইউনূসও বলেছেন জুলাই সনদ হবে, জুলাই ঘোষণাপত্র হবে জুলাই মাসে। মনে হচ্ছে হবে? ভেতরের কাজ কতটুকু চলছে এই মুহূর্তে আমার জানা নেই। আচ্ছা, যেহেতু সরকার জুলাই বলেছে, সনদটি কি সরকার গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে, বা আসলে কার কাছে এটি গুরুত্বপূর্ণ? এনসিপির কাছে যে গুরুত্বপূর্ণ সেটি আমরা বুঝতে পারছি। প্রথমে শুনছিলাম যে 31শে জুলাই ডিসেম্বরের। সনদ এনসিপির কাছে গুরুত্বপূর্ণ, এটা সরকারের কাছেও গুরুত্বপূর্ণই হওয়া উচিত। আমি একজন সরকারের কাছেও গুরুত্বপূর্ণই হওয়া উচিত, কারণ এই সরকার তো জুলাই জুলাই গণ অভ্যুত্থানের ফসল। জুলাই গণ অভ্যুত্থানের ফসল, বিপ্লবের ফসল, জুলাই রক্তের ফসল। তো সুতরাং সেই রক্তের ফসল হিসেবে সনদ বা জুলাই ঘোষণা অবশ্যই সরকারের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের সব কিন্তু হচ্ছে রাজনৈতিক কি, দলের কারণ কাছে সরকার প্রথমে বলেছিল যে সরকার দেবে না, তারপর বললো সরকার দেবে, তারপর বললো 30 কার্য দিবসের মধ্যে দেবে, তারপর বললো জুলাইয়ের মধ্যে দেবে। রাজনীতিতে মতপার্থক্য, রাজনীতিতে ভিন্ন ভিন্ন কথা, অবস্থানের হুম। পরিবর্তন, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। জি। রাজনৈতিক দল যেভাবে চাইবে সরকারে থাকলে সেইভাবে হয়তো চাওয়া যায় না। সেখানে হয়তো এখানে একটি রাজনৈতিক দল ভাবছে, ধরেন গণ অভ্যুত্থানের সময় বিএনপি গণ অভ্যুত্থানের অংশ ছিল, এখন বিএনপির সঙ্গে অনেক ক্ষেত্রে গণ অভ্যুত্থানের ফসল হিসেবে যে রাজনৈতিক দলটির জন্ম হয়েছে, সেই রাজনৈতিক দলটির বিরোধ তৈরি হয়েছে, বিরোধ মানে দ্বিমত তৈরি হয়েছে। সুতরাং অবস্থার তো পরিবর্তন হয় রাজনীতিতে। এখন সামনে নির্বাচন, বিএনপি একটি শক্তি, এনসিপি একটি শক্তি, আলাদা শক্তি, জামাত আলাদা একটা শক্তি, এরা কে কার সঙ্গে ঐক্য করবে আমরা এখনো জানি না, কে কার পক্ষে যাবে আমরা এখনো জানি না। ধরুন আপনি যে এগুলোর জরিপের উপরে কথা আসলে জুলাই সনদ নির্ভর করছে, কার সাথে কার ঐক্য হবে। অনেক কিছুর উপরে নির্ভর করছে, বহু কিছুর উপরে জুলাই তাহলে কি সনদ হবে নির্ভর। আদৌ জুলাই সনদ বা ঘোষণাপত্র? আমার ধারণা হবে। আচ্ছা, কবে হবে সেটি অবশ্যই। আমার ধারণা হবে, কিন্তু সব রাজনৈতিক দল একমত হতে পারবে কিনা সেটা আমার একটা একমত না সংশয়। হলে কিভাবে ঘোষণাপত্র হবে? এখন সেটা দেখার বিষয়। সব বিষয় নিয়ে তো রাজনীতিবিদরা একেবারে 100% একমত হতে পারেন না। ফরহাদ মজহার এই বছরের 19শে এপ্রিল তিনি বলেছেন, ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি ছাত্রদের জুলাই ঘোষণা দিতে দেন নাই, এটা অন্যায় হয়েছে, ছাত্ররা আজকে বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছে, এই ঝুঁকির দায় কে নেবে? কারণ বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সব একই জিনিস, এরা তো এই তরুণদের বাঁচতে দেবে না, এমনটি মনে করার জন্য। আমি ফরহাদ মাজারের কথাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না। আচ্ছা, তাকে। ফরহাদ মাজার কিছু কথা বলার জন্যই বলেন, যে কথাগুলোর কোনো ওইভাবে কোনো ভিত্তি থাকে না, এবং তিনি কিছু অরাজক কথাবার্তা বলেন, এই কথাগুলোকে আমি অত গুরুত্বপূর্ণ মনে করি না। তবে এটা মনে করি যে কোনো নাগরিকের যে কোনো বিষয় নিয়ে কথা বলার অধিকার আছে, ফরহাদ মাজারেরও কথা বলার অধিকার আছে। তিনি কথা বলতে পারেন, তিনি মতামত ব্যক্ত করতে পারেন, তিনি তথ্য দিতে পারেন। আমি সেটা গ্রহণ করতেও পারি, নাও পারি, পছন্দ করতেও পারি, নাও পারি। আমার কাছে এই কথাগুলো গুরুত্বপূর্ণ না। আপনার কাছে কি অনলাইন অ্যাক্টিভিস্ট, প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তার কথাটা কি গুরুত্বপূর্ণ মনে হয়? তিনি বলছেন খালেদা জিয়া হবেন সামনে রাষ্ট্রপতি, ডক্টর ইউনূস খালেদা জিয়া দুই মুরব্বী মিলে দেশকে। আমরা গণমাধ্যমের আলোচনায় থাকি, আমরা সোশ্যাল মিডিয়ার এই জায়গাটার মতো এখন তো আলোচনা সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা। গুরুত্বপূর্ণ জায়গা, সেটা আরেকদিন আলোচনা করেন। এখন বিচ্ছিন্নভাবে আলোচনার শেষ দিকে এসে মন্তব্য করলে আচ্ছা, ঠিক আরেকটা আছে। আরেকটা আরেকটা বিতর্ক তৈরি হবে, এবং সেটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যাবে। এই বিষয়ে তাহলে আপনি এই মুহূর্তে মন্তব্য করবেন না। নিশ্চয়ই পরে আবার আপনার সাথে কথা হবে। আরো অনেক বিষয় হতেই আছে, মানে ঘটনা ঘটেই যাচ্ছে, নিশ্চয়ই আপনাকে পাবো সামনে। গোলাম মুর্তজা, অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।